হিউম্যান এন্ডোক্রাইন সিস্টেম সম্বন্ধে পড়ার সময় ক্লাসটা আমরা শুরু করব আমাদের একদম হিউম্যান ব্রেন থেকে। হিউম্যান ব্রেন কিন্তু বা আমাদের ব্রেন কিন্তু আমাদের এই কমপ্লিট এন্ডোক্রিন সিস্টেমটাকে কন্ট্রোল করে। কিভাবে কন্ট্রোল করে সেটাই আমরা দেখব। কোথা থেকে কি কি হরমোনস রিলিজ হয় সেই বিষয়গুলো আমরা একটু বিশদে জানার চেষ্টা করব। এক্ষেত্রে আমরা যদি হিউম্যান ব্রেনের দিকে তাকাই, হিউম্যান ব্রেনের খুব গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে পিটুইটারি এবং হাইপোথ্যালামাস। তাদের লোকেশনটা ঠিক কোথায়? আমি যদি ঠিক এই অংশটাকে জুম ইন করি, দেখবো এই একদম নিচের দিকে এই যে একটু ব্রাউনিশ বা ডার্ক কালারের যে অংশটা আমি দেখতে পাচ্ছি, দ্যাট ইজ পিটুইটারি। হাইপোথ্যালামাসের কানেক্টেড ঠিক এই জায়গাটায় রয়েছে আমাদের পিটুইটারি গ্ল্যান্ড, যে হাইপোথ্যালামাসের নির্দেশে আমাদের বডির সমস্ত এন্ডোক্রিন সিস্টেম, সমস্ত এন্ডোক্রিন গ্ল্যান্ডকে ওখান থেকে বসে বসে রেগুলেট করতে পারছে। এইবার কিরকম এই পিটুইটারি গ্ল্যান্ডের স্ট্রাকচার? এই যে পুরো স্ট্রাকচারটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের হাইপোথ্যালামাস অ্যান্ড পিটুইটারি গ্ল্যান্ড। ঠিক এই জায়গাটায় আমাদের রয়েছে হাইপোথ্যালামাস, তার সাথে নিচে কানেক্টেড দুটো লোবিউলার স্ট্রাকচার, দিস ইজ আওয়ার পিটুইটারি গ্ল্যান্ড। পিটুইটারি গ্ল্যান্ডের এই সাইডটা, এটাকে আমরা বলছি অ্যান্টেরিয়র পিটুইটারি বা অগ্র পিটুইটারি, এদিকটা হচ্ছে পশ্চাৎ পিটুইটারি বা পস্টেরিয়র পিটুইটারি। লোবিউলার স্ট্রাকচার আগেই বলেছি, দুটো লোবস রয়েছে, অ্যান্টেরিয়র আর পস্টেরিয়র। ঠিক তার মধ্যবর্তী জায়গাটাকে বলা হয় পার্স ইন্টারমিডিয়া বা মধ্য পিটুইটারির একটি অংশ। বলা হয় যে এটা কিন্তু অ্যান্টেরিয়র পিটুইটারিরই একটা এক্সটেন্ডেড পার্ট, যেটা একটু আলাদা, সেটাকে আমরা নাম দিয়েছি পার্স ইন্টারমিডিয়া। এবার জানা যাক কিভাবে এরা কাজ করে। খুব ভালো করে দেখলে আমরা এখানে বুঝতে পারবো যে অ্যান্টেরিয়র পিটুইটারির মধ্যে এরকম কিছু সেলস আছে, এরা কিন্তু সিক্রেটারি সেলস। অ্যান্টেরিয়র পিটুইটারি হরমোন প্রডিউস করতে পারে ডেফিনেটলি হাইপোথ্যালামাসের নির্দেশে। তাহলে হাইপোথ্যালামাস যদি সে একটা হরমোন প্রডিউস করলো, সেই হরমোনটা এখানে এই পোর্টাল সার্কুলেশন রাদার ব্লাড ভেসেলস এর মাধ্যমে অ্যান্টেরিয়র পিটুইটারির কোনো একটা সেলকে স্টিমুলেট করে দিল। তার প্রত্যুত্তরে সেই সেলটা সেও কিছু হরমোন প্রডিউস করবে, সিনথেসিস করবে, যেটা সে রিলিজ করবে আমাদের বডিতে, এবং সেই হরমোনটা বডির অন্যান্য কার্যকারিতাকে নিয়ন্ত্রণ করবে বা অন্যান্য এন্ডোক্রিন গ্ল্যান্ডকে রেগুলেট করবে। তাহলে খুব সহজেই বুঝতে পারছি যে আসলে কিন্তু পুরো রেগুলেশনটা হাতে রেখেছে হাইপোথ্যালামাস। তাহলে হাইপোথ্যালামাস সে কোনো একটা হরমোন রিলিজ করলো, সেটা এই পোর্টাল সার্কুলেশনের মাধ্যমে অ্যান্টেরিয়র পিটুইটারিকে দিয়ে আরো একটি হরমোন রিলিজ করালো। অন্যদিকে পস্টেরিয়র পিটুইটারির দিকে তাকালে দেখবো বিষয়টা একটু অন্যরকম। কি না, এখানে হাইপোথ্যালামাস ডেফিনেটলি হরমোন ডেফিনেটলি প্রডিউস করছে, কিন্তু পস্টেরিয়র পিটুইটারির নিজের কোনো হরমোন সিনথেসিস করার মতো ক্ষমতা নেই। ও কি করে, অ্যান্টেরিয়র পিটুইটারির মতো কোনো রকম হরমোন সিনথেসিস করতে পারে না বলে হাইপোথ্যালামাস যে হরমোনটা প্রডিউস করলো সেটাই ওকে পাঠায়। পস্টেরিয়র পিটুইটারি সেই হরমোনটাকে কিছুক্ষণ স্টোর করে রাখতে পারে এবং প্রয়োজন মতো সেটাই ওখান থেকে রিলিজ করে। সুতরাং পস্টেরিয়র পিটুইটারি থেকে রিলিজ করা সমস্ত হরমোন কে তৈরি করেছে? আসলে কিন্তু হাইপোথ্যালামাসই তৈরি করেছে। পস্টেরিয়র পিটুইটারি কিন্তু কোনো হরমোনকে সে নিজে প্রডিউস করতে পারে না। এটা আমরা প্রথমেই জেনে নিলাম। এদের মধ্যে সব থেকে বেসিক দুটো ডিফারেন্স ক্লিয়ার। তাহলে পস্টেরিয়র পিটুইটারি থেকে যা হরমোন রিলিজ হচ্ছে সবই হাইপোথ্যালামাস তৈরি করেছে। এইবার পস্টেরিয়র পিটুইটারি সম্বন্ধে আরেকটু ভালো করে জেনে নেওয়া যাক। পস্টেরিয়র পিটুইটারির আরেকটা নাম আমরা দিয়ে রেখেছি কি, পার্স নার্ভোসা। এটা না নিউরো হাইপোফাইসিস কানেকশনের মাধ্যমে কানেক্টেড। কিরকম, যে এই যে নিউরন গুলো দেখো, সেই নিউরনের সেল বডিটা রয়েছে হাইপোথ্যালামাসে, এবং তার বাকি যে অ্যাকশন সেটা কিন্তু রয়েছে এইখান থেকে এক্সটেন্ডেড হয়ে পস্টেরিয়র পিটুইটারি পর্যন্ত। তাহলে নিউরো হাইপোফাইসিয়াল কানেকশনের মাধ্যমে পস্টেরিয়র পিটুইটারি তোমার হাইপোথ্যালামাসের সাথে সংযুক্ত হয়ে রয়েছে। হোয়ারএজ ইন কেস অফ অ্যান্টেরিয়র পিটুইটারি, সেখানে আমরা কি দেখতে পাচ্ছি না, সেখানে দেখতে পাচ্ছি সে একটা পোর্টাল সার্কুলেশনের সাহায্যে কানেক্টেড রয়েছে। পস্টেরিয়র পিটুইটারিতে কিন্তু ওরকম কিচ্ছু নেই। এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ তথ্য আমরা পেলাম কি, যে অ্যান্টিরিয়র পিটুইটারি সে নিজে হরমোন সিনথেসিস করতে পারে, ডেফিনেটলি সেটাও সে হাইপোথ্যালামাসের নির্দেশ অনুযায়ী করে, ডেফিনেটলি সেটা ঠিক। কিন্তু পস্টেরিয়র পিটুইটারি সে নিজে কিন্তু কোনো হরমোন সিনথেসিস করতে পারে না। সে হাইপোথ্যালামাস যে হরমোনটা বানিয়ে দিয়েছে
সেটাকেই সে কিছুক্ষণ স্টোর করে রাখে, দেন রিলিজ করে দেয় বা প্রয়োজন অনুযায়ী রিলিজ করতে পারে। এইবার আসা যাক পস্টেরিয়র পিটুইটারির ব্যাপারে আরেকটু বোঝার দিকে। তাহলে মাত্র 25% পিটুইটারির যা টোটাল অ্যাক্টিভিটি, সেটা পস্টেরিয়র পিটুইটারি মাত্র 25% সে ওটা ক্যারি ফরওয়ার্ড করে। তাহলে পস্টেরিয়র পিটুইটারি নিউরোহাইপোফাইসিস কানেকশনের মাধ্যমে যুক্ত। এর মধ্যে দু রকমের নিউক্লিয়াই পাওয়া যায়। নিউক্লিয়াই বলতে দু রকমের নিউরাল কানেকশন। এই যে আমরা এখানে বলেছি নিউরোহাইপোফাইসিস, তাহলে দু রকমের নিউরাল কানেকশনের মাধ্যমে পস্টেরিয়র পিটুইটারি কাজ করছে। তার মধ্যে একটা হচ্ছে সুপ্রা অপটিক নিউক্লিয়াই, আরেকটা হচ্ছে প্যারাভেন্ট্রিকিউলার নিউক্লিয়াই। দুজনে দুটো হরমোন রিলিজ করে। সুপ্রাঅপটিক নিউক্লিয়াই রিলিজ করে ভেসোপ্রেসিন, দ্যাট ইজ দ্য এডিএইচ, এবং প্যারাভেন্ট্রিকিউলার নিউক্লিয়াই রিলিজ করে অক্সিটোসিন। এই দুটোই হচ্ছে পস্টেরিয়র পিটুইটারি দ্বারা রিলিজ করা দুটো হরমোন। এর বাইরে কোনো হরমোন কিন্তু পস্টেরিয়র পিটুইটারি রিলিজ করে না, বাকি যা করার সব অ্যান্টেরিয়র পিটুইটারি। তাহলে এই দুটো হরমোন ডেফিনেটলি কে সিনথেসিস করেছে? ডেফিনেটলি হাইপোথ্যালামাস সিনথেসিস করেছে। প্রয়োজন অনুযায়ী ও স্টোর করে রাখতে পারে, এবং যখন দরকার হয় ও কিন্তু পস্টেরিয়র পিটুইটারি থেকে সেটাকে রিলিজ করে। এবার চলে আসি অ্যান্টেরিয়র পিটুইটারিতে, যে বাকি 75% কাজটা করে থাকে। তাহলে অ্যান্টেরিয়র পিটুইটারির মধ্যে 5 রকমের সেলস রয়েছে। কি কি সেলস আমরা একবার দেখে নেব। সোমাটোট্রপ সেল, থাইরোট্রপ সেল, কর্টিকোট্রপ, গোনাডোট্রপ, ল্যাক্টোট্রপ। সোমাটোট্রপ সেল এ যখন হাইপোথ্যালামাস দ্বারা স্টিমুলেটেড হয়, এ কি রিলিজ করে? এ রিলিজ করে এসটিএইচ বা গ্রোথ হরমোন। কে রিলিজ করছে? সোমাটোট্রপ সেল। কোথায় আছে? অ্যান্টেরিয়র পিটুইটারিতে। এই যে এই জায়গাটাতে আমরা যদি একটু জুম করি তাহলে দেখতে পাবো যে এই যে আলাদা আলাদা সেলস রয়েছে, এদেরকে কে অ্যাক্টিভেট করছে? হাইপোথ্যালামাসের হরমোন এসে অ্যাক্টিভেট করছে। কিসের মাধ্যমে আসছে? না পোর্টাল সার্কুলেশনের মাধ্যমে আসছে। এটা আমাদের খুব ভালো করে মনে রাখতেই হবে। এরপরে আমরা যখন হরমোনস গুলোর দিকে যাচ্ছি তাহলে দেখছি যে অ্যান্টেরিয়র পিটুইটারি 75% ওয়ার্কলোড ক্যারি করছে, এবং ওর মধ্যে 5 রকমের সেলস আছে। এই 5 রকমের সেলস আমরা এখানে দেখলাম। সোমাটোট্রপ রিলিজ করলো এসটিএইচ বা গ্রোথ হরমোন। সে আমাদের বডির গ্রোথের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে, যার হাইপোসিক্রেশনে একরকম সমস্যা হয়, হাইপার সিক্রেশনে একরকম সমস্যা হয়। আমরা পড়েছি সেই জাইগেন্টিজম, অ্যাক্রোমেগালি, সেই সব গল্প, সবকিছুর সূত্রপাত কিন্তু এই জায়গা থেকেই। এরপরে আসছে থাইরোট্রপ, যে রিলিজ করছে টিএসএইচ হরমোন। আমাদের থাইরয়েড গ্ল্যান্ডকে ও কিন্তু কন্ট্রোল করতে পারে। এবং তারপরে কর্টিকোট্রপ, এ রিলিজ করে দুটো হরমোন এসিটিএইচ আর এমএসএইচ। সরি, এমএসএইচ হরমোন, এটাকে কিন্তু আরো একজন ব্যক্তি সে সিনথেসিস করতে পারে, তার বিষয়ে আমরা একটু পরে আসছি। এরপরে চলে এলাম গোনাডোট্রপ। এটাও কিন্তু অ্যান্টেরিয়র পিটুইটারি একটা সেলস, যারা কি তৈরি করতে পারে? এফএসএইচ এবং এলএইচ, এই দুটো হরমোন। মনে রাখতে হবে এই দুটো হরমোনই কিন্তু মেল এবং ফিমেল বডিতে আলাদা আলাদা করে প্রডিউস হয়, এবং তাদের আলাদা আলাদা রকমের কাজ রয়েছে। এলএইচ লিউটিনাইজিং হরমোন, এফএসএইচ ফলিকল স্টিমিউলেটিং হরমোন। এরপরে আসছি লাস্ট ল্যাক্টোট্রপ, সে কিন্তু প্রোল্যাক্টিন রিলিজ করতে পারে। তাহলে এখানে আমরা পুরো অ্যান্টেরিয়র পিটুইটারি সমস্ত হরমোনের সিস্টেমটা বুঝে ফেললাম। এবং আরেকজন ব্যক্তি যে বাকি ছিল সে হচ্ছে অ্যান্টেরিয়র আর পস্টেরিয়রের মাঝখানের একজন, সেটা হচ্ছে পার্স ইন্টারমিডিয়া। এ একটাই হরমোন রিলিজ করে, এমএসএইচ। কি সেই এমএসএইচ? মেলানোসাইট স্টিমিউলেটিং হরমোন। তাহলে লাস্ট একটা জিনিস আমাদের মনে রাখতে হচ্ছে যে পিটুইটারি দ্বারা রিলিজ করা সমস্ত হরমোন, তারা কিন্তু কোনো না কোনো একটা প্রোটিন। এইবার আমরা পিটুইটারি গ্ল্যান্ডের যে হরমোনগুলো প্রত্যেকটাকে একটু ডিটেলসে জানার চেষ্টা করব। প্রথমেই চলে আসা যাক অ্যান্টেরিয়র পিটুইটারি। আমরা অ্যান্টেরিয়র পিটুইটারি পোর্শন থেকে শুরু করছি। তাহলে সেই আমরা জানি যে অ্যান্টেরিয়র পিটুইটারির মধ্যে কিছু সেলস আছে যাদেরকে আমরা এসটিএইচ বলছি, বা যারা সোমাটোট্রপ সেল বলছি, যে সোমাটোট্রপ সেলগুলো থেকে এসটিএইচ বা গ্রোথ হরমোনটা তৈরি হয়। কোথা থেকে? না অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে। তাহলে সোমাটোট্রপ সেল যখন জিএইচ তৈরি করলো, সেই জিএইচ বা গ্রোথ হরমোন আমাদের বডিতে কি কাজ করছে? না গ্রোথের সমস্ত কাজ করছে। আমাদের বোনস, আমাদের টিস্যু, আমাদের কার্টিলেজ সবকিছুকে কিন্তু ও গ্রোথ করাচ্ছে আমরা যখন ছোট থেকে আস্তে আস্তে বড় হচ্ছি। নট অনলি দ্যাট, আমাদের গ্রো করার জন্য আমাদের বডির মধ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, তার প্রপার মেটাবলিজম আমাদের খুবই প্রয়োজন। সেটাও কিন্তু করাচ্ছে কে? আমাদের এই গ্রোথ হরমোন। এবার এর লেভেল যদি বেড়ে যায় তাহলে কি সমস্যা হবে? না আমাদের ব্লাড গ্লুকোজ লেভেল বেড়ে যাবে।
যদি গ্রোথ হরমোনের পরিমাণ বেড়ে যায়, কারণ ও কিন্তু এই মেটাবলিজম গুলোকে কন্ট্রোল করাচ্ছে, বেশি পরিমাণে করবে, ব্লাড গ্লুকোজ লেভেল বেড়ে যাবে, বডির মধ্যে ডায়াবেটোজেনিক এফেক্ট দেখা যাবে। এই কথাটার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এটা কিন্তু ডায়াবেটিস নয়, কিন্তু তার সত্ত্বেও ডায়াবেটিসের মতো একটা এফেক্ট দেখা যাবে। বোঝা গেল? এইবার আসা যাক আমাদের ডিসঅর্ডারসে। কি কি ডিসঅর্ডারস আমরা দেখব? যে গ্রোথ হরমোন যদি হাইপার সিক্রেশন হয় তাহলে কি হবে, যদি হাইপো সিক্রেশন যদি হয় কি হবে? যদি হাইপো সিক্রেশন হয় তাহলে পিটুইটারি ডুয়ারফিজম হবে। মানে কি? পিটুইটারির কোন একটা হরমোনের হাইপোসিক্রেশনের ফলে ডুয়ারফিজম হতে দেখা যাচ্ছে, তাই জন্য একে বলা হচ্ছে পিটুইটারি ডুয়ারফিজম। বোঝা গেল? হাইপার সিক্রেশন হলে দেখা যাবে জাইগান্টিজম দেখা মানে সৃষ্টি হবে, মানে সেই একদম গ্রেট খালির মতো দেহের আকার আকৃতি বিশাল আকার, তাহলে এটাকেই কিন্তু বলা হচ্ছে জাইগান্টিজম অ্যাডাল্ট অবস্থায়, যেটাকে অ্যাক্রোমেগালি বলা হচ্ছে। দু নম্বর 2 নম্বর সেলস আমরা যাকে দেখতে পাচ্ছি পিটুইটারির মধ্যে রয়েছে, দ্যাট ইজ দ্য টিএসএইচ। তাহলে টিএসএইচ থেকে কি রিলিজ হচ্ছে? থাইরয়েড হরমোন রিলিজ হচ্ছে। এই থাইরয়েড গ্ল্যান্ডকে সে কিন্তু অ্যাক্টিভেট করে দিচ্ছে। থাইরয়েড গ্ল্যান্ড অ্যাক্টিভেট হলে কি হয়? সে কিন্তু T3 এবং T4 নামক এক রকমের হরমোন তৈরি করে। সেই T3 আর T4 হরমোন আমাদের বডির বিএমআর কে কন্ট্রোল করতে পারে। বোঝা গেল? তাহলে টিএসএইচ সে কি করলো? থাইরয়েড গ্ল্যান্ডকে অ্যাক্টিভেট করলো। সেই থাইরয়েড গ্ল্যান্ড থেকে সে এবার থাইরক্সিন নামক একটা হরমোন তৈরি হলো। সেই থাইরক্সিন হরমোনের প্রভাবে বডিতে T3 এবং T4 হরমোন তৈরি হলো, যারা বডির বিএমআর কে কন্ট্রোল করবে। আমাদের প্রত্যেকেরই জানি যে বিভিন্ন সময় ডক্টরের কাছে গেলে আমাদের বিভিন্ন যে ব্লাড টেস্ট গুলো দেয়, তার মধ্যে খুব বেসিক একটা ব্লাড টেস্ট হচ্ছে, যেটা সবসময় দেওয়া মানে যে কোনো সমস্যাতেই দেয়, সেটা হচ্ছে টিএসএইচ। তাহলে টিএসএইচ কিন্তু থাইরয়েড গ্ল্যান্ড রিলিজ করে না, টিএসএইচ পিটুইটারি রিলিজ করছে। আর এই টিএসএইচ এর প্রভাবে তোমার থাইরয়েড গ্ল্যান্ড অ্যাক্টিভেট হচ্ছে। টিএসএইচ বেশি রিলিজ করলো, থাইরয়েড গ্ল্যান্ড বেশি পরিমাণে অ্যাক্টিভেট হয়ে গেল, তাহলে সে বেশি পরিমাণে T3 এবং T4 হরমোন তৈরি করলো। আরো একটা জিনিস বলে রাখি, T3 আর T4 হরমোন এরাই কিন্তু তোমার কাজটা করছে বডির মধ্যে গিয়ে, যা যা সমস্যা বা অসুবিধা সেগুলো সবই ওরা তৈরি করছে যদি বেশি পরিমাণে সৃষ্টি হয়। এদের মধ্যে T3 হরমোনটা সব থেকে বেশি পরিমাণে অ্যাক্টিভ। T4 হরমোনটা ইনিশিয়ালি ইনঅ্যাক্টিভ, পরবর্তীকালে ওর একটা আয়োডিন কমিয়ে দিয়ে ওকে আবার T3 তে পরিণত করা হয়, তখন ও আবার অ্যাক্টিভ হরমোনে পরিণত হয়। যাই হোক, এগুলো আমরা পরে ডিটেলসে ডেফিনেটলি জানবো। এরপরে চলে আসছি আমরা এসিটিএইচ হরমোনে। তাহলে এসিটিএইচ হরমোন সে কি করবে? তোমার অ্যাড্রেনাল গ্ল্যান্ডকে স্টিমিউলেট করবে। অ্যাড্রেনাল কর্টেক্স কোথায় আছে সে? না কিডনির মাথার উপরে এই যে ছোট্ট টুপির মতো একটা গ্ল্যান্ড, এটাই হচ্ছে আমার অ্যাড্রেনাল গ্ল্যান্ড। এখান থেকে কি রিলিজ করবে? না এখান থেকে রিলিজ করবে কর্টিসল নামক একটা হরমোন। তাহলে প্রথম 3টে পিটুইটারি সেলের কাজ আমরা বুঝতে পারলাম। 4 নম্বর সেলের নাম হচ্ছে পিআরএল, যে রিলিজ করবে প্রোল্যাক্টিন হরমোন। সে কি করবে? ডেভেলপমেন্ট অফ ম্যামারি গ্ল্যান্ড, সেটা হচ্ছে একটা নবজাতকের জন্মের পরবর্তীকালে তার বেঁচে থাকার জন্য যে নিউট্রিশনাল ভ্যালুগুলো দরকার, যে ফুড দরকার, ইনিশিয়ালি সে যেহেতু বাইরের ফুড ডাইজেস্ট করার মতো ক্ষমতা আমাদের থাকে না, একদম নবজাতক, তারা কিন্তু মার দুধ থেকেই তার জীবনে বেঁচে থাকার যে প্রাথমিক রসদ একদম প্রথম দিনগুলোতে সেগুলোকে সংগ্রহ করে। নেচার খুব সুন্দর করে এই বিষয়টাকে সিনক্রোনাইজ করে রেখেছে, যে বেবি বার্থের পরবর্তীকালে মাদার বডিতে প্রোল্যাক্টিন হরমোন রিলিজ হবে, যে ম্যামারি গ্ল্যান্ডকে স্টিমুলেট করবে, আর সেই ম্যামারি গ্ল্যান্ডের ফলশ্রুতিতে মিল্ক প্রোডাকশন হবে, যা ওই নবজাতকটিকে বাঁচিয়ে রাখবে তার জন্মের ইনিশিয়াল কিছুদিন। এটাকে বলা হয় ল্যাক্টোজেনিক হরমোন। এবার এখানে আরো একটা খুব মজার একটা বিষয়, সেটা হচ্ছে দেখো এই প্রতিটা হরমোন তার একটা নির্দিষ্ট কাজ আছে। এবার যে কোনো জিনিস অতিরিক্ত ভালো নয়, তাহলে একটা হরমোন যখন রিলিজ হচ্ছে সেটা যাতে প্রয়োজনের থেকে অতিরিক্ত না রিলিজ হয়, তার কাজটা হয়ে যাওয়ার পরেই যেন তার সিক্রেশনটাও কমে যায়। প্রতিটা হরমোনের সঙ্গে সেরকম কিছু ইনহিবিটরি ফাংশন রাখা রয়েছে। কিছু কিছু হরমোন সেলফ ইনহিবিটরি কাজ করে, কিছু কিছু হরমোনকে ইনহিবিশন করার জন্য আরো অন্য হরমোন রয়েছে। ক্লিয়ার? এবার এখানে এই প্রোল্যাক্টিন হরমোন খুব সুন্দর একটা ইনহিবিশনের কাজ করে, সেটা আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করব কিরকম। না দেখতে পাচ্ছি যে আমার এখান থেকে পিটুইটারি গ্ল্যান্ড প্রোল্যাক্টিন রিলিজ করেছে, যে একটা মাদারের মধ্যে ল্যাকটেশনের সৃষ্টি করেছে। এবং ঠিক এই সময় যখন একটা ইনিশিয়ালি বেবি বার্থ হয়েছে, সেই সময় ল্যাকটেশন পিরিয়ড, ঠিক সেই সময় বডিতে প্রোল্যাক্টিন হরমোন সে
মার দেহে, মাদার্স বডিতে সে কিন্তু ল্যাকটেশন ঘটাচ্ছে। সে আরো একটা কাজ করছে, সে না এখান থেকে এই বডিতে সে ব্লাডের মধ্যে মিশে চলে যাবে মাদারের হাইপোথ্যালামাসে। হাইপোথ্যালামাস থেকে একটা হরমোন রিলিজ হয় ইউজুয়ালি, দ্যাট ইজ দ্য জিএনআরএইচ, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। সেই গোনাডোট্রপিন রিলিজিং হরমোনের মাধ্যমে হাইপোথ্যালামাস পিটুইটারিকে স্টিমিউলেট করে এফএসএইচ আর এলএইচ হরমোনটা বানানোর জন্য, যে নেক্সট মেনস্ট্রুয়াল সাইকেলকে রেগুলেট করবে। কিন্তু মনে রাখতে হবে, ইনিশিয়ালি যখন বেবি বার্থ হয়েছে সেই মাদার তার বডিকে এক্ষুনি নেক্সট মেনস্ট্রুয়াল সাইকেলের জন্য রেডি করবে না। ইনিশিয়ালি নেক্সট 6 মান্থ অ্যাটলিস্ট মেনস্ট্রুয়াল সাইকেল থেকে সরে আসবে। কারণ একটা বেবি বার্থ দেওয়ার পরবর্তীকালে ডেফিনেটলি মাদার্স বডি, মাদার্স রিপ্রোডাক্টিভ অর্গান সে আর একটা কনসিভ করার মতো কন্ডিশনে নেই। কি সুন্দরভাবে নেচার এটাকে সিনক্রোনাইজ করেছে। তাই জন্য যখন বেবি বার্থ হলো, বেবিটাকে বাঁচানোর জন্য মার দেহে প্রোল্যাকটিন হরমোন রিলিজ হয়েছে, যে মিল্ক সিক্রেশন করাচ্ছে। সেই প্রোল্যাকটিন হরমোন ব্যাকডোর দিয়ে হাইপোথ্যালামাসকে বলে দিল যে এই মুহূর্তে জিএনআরএইচ এর রিলিজের কোনো দরকার নেই, কারণ এই মুহূর্তে মাদার্স বডিতে নেক্সট রিপ্রোডাক্টিভ সাইকেলের প্রয়োজন নেই। তাহলে হাইপোথ্যালামাস পিটুইটারি দ্বারা ইনহিবিটেড হলো দ্যাট ভেরি জিএনআরএইচ হরমোন। ওই জিএনআরএইচ হরমোন, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, সে কিন্তু আর রিলিজ হবে না। আর তার প্রভাবে এফএসএইচ এবং এলএইচ হরমোনও রিলিজ হবে না পিটুইটারি গ্ল্যান্ড থেকে, এবং তার প্রভাবেই ওই মুহূর্তে মেনস্ট্রুয়েশন, মেনস্ট্রুয়াল সাইকেলও কিন্তু স্টপ হয়ে যাবে। এই জিনিসটাকেই বলা হয় ল্যাকটেশনাল অ্যামেনোরিয়া। তার কারণটা আমি বোঝানোর চেষ্টা করলাম, যে যে মুহূর্তে বেবি বার্থ হলো সেই মুহূর্তে মাদার্স বডি আর একবার কনসিভ করার মতো কন্ডিশনে নেই। সেই জন্য রিপ্রোডাক্টিভ সিস্টেমটাকে কিছুদিনের জন্য পজ করে দেওয়া হলো। দ্যাটস ওয়াই মেনস্ট্রুয়াল সাইকেলও কিন্তু ওই সময় বন্ধ হয়ে গেল। তাহলে এত সুন্দরভাবে এই হরমোন আমাদের বডির মধ্যে পুরো সিস্টেমটাকে সিনক্রোনাইজ করেছে, যখন যেটা দরকার, যেভাবে দরকার সেইভাবে যেন জিনিসগুলো ঘটে। এবার গোনাডোট্রপ হরমোনের বিষয়ে একটু জেনে নেওয়া যাক। তাহলে গোনাডোট্রপ হরমোন ডেফিনেটলি মেল এবং ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, রিপ্রোডাক্টিভ বিহেভিয়ার এবং সমস্ত রিপ্রোডাক্টিভ প্রলিফারেশন সবকিছুকে রেগুলেট করে। মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম দুটো আলাদা, কিন্তু দুটো ক্ষেত্রে এফএসএইচ এবং এলএইচ হরমোন তারা তাদের কাজটা করছে। মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম যদি আমরা প্রথমে দেখি, এলএইচ হরমোন সে কি করছে, লেডিক সেলকে অ্যাক্টিভেট করছে। লেডিক সেল আমরা জানি মেল স্ক্রোটামের মধ্যে, শুক্রাশয়ের মধ্যে সেমিনিফেরাস টিবিউলস এর বাইরে এক রকমের কোষ থাকে যাদেরকে আমরা বলছি লেডিক সেল। সে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে, দ্যাট ইজ প্রোডাকশন অফ টেস্টোস্টেরন। আমরা আজকের দিনে এটা অনেকেই জানি যে যারা জিমে যান মাসল প্রলিফারেশনের জন্য, বডি বিল্ডিং এর জন্য, তারা অনেক সময় টেস্টোস্টেরন হরমোনের স্টিমুলেশনের দিকে নজর দেন। প্রয়োজন হলে বাইরে থেকেও তারা কিন্তু টেস্টোস্টেরন হরমোন বডিতে ইনপুট করান, যাতে অল্প সময়ে প্রচুর পরিমাণে মাসল প্রলিফারেশন হয়। তার কারণ কি, এই টেস্টোস্টেরন হরমোন বডিতে মাসলের প্রলিফারেশনের জন্য দায়ী, যেটা ন্যাচারালি লেডিক সেল থেকে রিলিজ হয় বডির একটা নির্দিষ্ট সময়ের পরে। মেল বডির ক্ষেত্রে ইউজুয়ালি মাস্কিউলার বডি স্ট্রাকচার সেটা দেখতে পাওয়া যায় এর কারণে। এবং টেস্টোস্টেরন আরেকটা কাজ কি করে, সে স্পারমাটোজেনেসিস করে। হোয়াট ইজ স্পারমাটোজেনেসিস? স্পারমাটোজেনেসিস হচ্ছে সেই পদ্ধতি যার মাধ্যমে মেল স্ক্রোটাম রাদার শুক্রাশয়ের মধ্যে সেমিনিফেরাস টিবিউলস আছে, তার মধ্যে স্পার্মের ম্যাচুরেশন এবং স্পার্ম জেনারেশন, সেই কাজটাকেই বলা হচ্ছে স্পারমাটোজেনেসিস। আরো একটা কাজ কি করে বললাম, যে অ্যানাবলিক এফেক্ট অফ বডি, তার মানে আমাদের বডির মাসেলের প্রলিফারেশন সেটাই কিন্তু করবে কে, না আমাদের টেস্টোস্টেরন। টেস্টোস্টেরনের আরেকটা কাজ সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স ইন কেস অফ মেল বডি, যে এই যে গোঁফ, ফেশিয়াল হেয়ারস, গলার স্বরের পরিবর্তন, মেল বডিকে সূচিত করতে যা যা জিনিস দরকার, সেই সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স গুলো হলো এগুলোই। বাহ্যিক আকার আকৃতির দিক থেকে একটা মেল তার যে বৈশিষ্ট্যগুলো পায় সেটা কিন্তু এই টেস্টোস্টেরন হরমোনের মাধ্যমেই। এবার দেখা যাক এফএসএইচ কি করলো। এফএসএইচ ফলিকল স্টিমুলেটিং হরমোন, সে কিন্তু সার্টোলি সেলকে স্টিমুলেট করলো। আবার প্রশ্ন হবে যে তাহলে সার্টোলি সেলটা সেটা আবার কি জিনিস? সেটা হচ্ছে এগেইন মেল শুক্রাশয়ের স্ক্রোটামের মধ্যে, মানে স্ক্রোটামের মধ্যে
কিছু টিবিউলস আছে, টিবিউলস গুলোকে ধরো, এটা একটা টিবিউলস, এটাকে বলছি আমি সেমনিফেরাস টিবিউলস। এই টিবিউলস এর মধ্যে কিন্তু স্পার্ম গুলো প্রলিফারেট হয়, এবং স্পার্মকে প্রলিফারেট করার জন্য তাকে নিউট্রিশন দিতে হয়। সেই নিউট্রিশন দেওয়ার কাজটা এই সার্টুলি সেলেরাই করে। আমরা যখন মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম পড়বো তখন এটাকে নিয়ে আরো ডিটেলসে জানবো, কিন্তু এখন এইটুকুই জানলাম। এইবার এই সার্টুলি সেল সে কিন্তু আরো একটা জিনিস রিলিজ করে, দ্যাট ইজ দ্য স্পার্ম ম্যাচুরেশন ফ্যাক্টর। এই স্পার্ম ম্যাচুরেশন ফ্যাক্টর কি করছে না, সে কিন্তু স্পার্ম ম্যাচিওর করতে সাহায্য করছে। একটা স্পার্ম ম্যাচিওর হচ্ছে কিন্তু স্পার্ম ম্যাচুরেশন ফ্যাক্টরের মাধ্যমে। এবার চলে আসবো আমরা ফিমেল বডিতে এই এফএসএইচ আর এলএইচ কি কি কাজ করে সেগুলো জানার দিকে। এগেইন হরমোন সেম, শুধু কাজটা ডিফারেন্স কি হচ্ছে এক্ষেত্রে। এক্ষেত্রে এলএইচ হরমোন রয়েছে, সেখানে কি কাজ করছে না, সে ওভিউলেশনের কাজ করছে। ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানে এই যে এই জায়গাগুলোকে আমরা দেখতে পাচ্ছি, এখানে ওভারিজ রয়েছে। এই ওভারিজ থেকে ডিম্বাণু বা এগস ওভিউলেটেড হয়। কিন্তু এটাকে এগস বলা যায় কি, আনটিল অর আনলেস এগসটা ফার্টিলাইজ হচ্ছে, একে বলা উচিত আনফার্টিলাইজ সেকেন্ডারি উসাইট। এবার সেটাকে ওভিউলেট করানোর পেছনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা কে নিচ্ছে না, নিচ্ছে এলএইচ হরমোন। এবার সেই এলএইচ হরমোন আর কি করছে, কর্পাস লিউটিয়ামের ফরমেশন এবং মেনটেন করতে সাহায্য করছে। এখন প্রশ্ন হবে যে কর্পাস লিউটিয়ামটা বা কোথা থেকে এলো। মনে রাখবো যে ওভারিতে সেকেন্ডারি উসাইট বা আনফার্টিলাইজ সেকেন্ডারি উসাইট, বা যদি লেম্যান হিসেবে বলা যায় এগ, ওভিউলেট হওয়ার পরে যে অংশটা পড়ে থাকে তাকে আমি বলবো কর্পাস লিউটিয়াম। সে খুব গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ সে বেশ কিছু হরমোন প্রডিউস করে। কি কি করে, প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন, ইনহিবিন। এই প্রত্যেকটা হরমোনেরই গুরুত্বপূর্ণ কিছু কাজ আছে। আমরা রিপ্রোডাক্টিভ সিস্টেম যখন পড়বো তখন সেগুলো নিয়ে বিশদে পড়বো। এখন আমরা আবার চলে আসছি এফএসএইচ এ। ফলিকেলকে স্টিমুলেট করছে যে হরমোন তাকেই বলছি এফএসএইচ হরমোন। এ কি করছে, এ ফলিকুলার ডেভেলপমেন্টের জন্য দায়ী। ফলিকেল মানে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে ফলিকল যখন বোঝাচ্ছিলাম বা স্টিমুলেট করার ব্যাপার বোঝাচ্ছিলাম, যখন সেখানে হচ্ছে স্পার্ম তৈরি করার জন্য যে প্রসিডিওর সেই ব্যাপারটার দিকে আমি জোর দিচ্ছিলাম। এক্ষেত্রে একটা এগ বা আনফার্টিলাইজ সেকেন্ডারি উসাইড তাকে ম্যাচিওর করার যে প্রসিডিওর, সেটাকেই আমি এখানে বলছি ডেভেলপমেন্ট অফ ফলিকলস। এবং তার পরবর্তীকালে ফলিকলস যখন ডেভেলপড হবে তখন সে ইস্ট্রোজেন হরমোন রিলিজ করবে ওভারি থেকে, যে আরো বিভিন্ন কাজ ফিমেল বডিতে ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানের ক্ষেত্রে সে ক্যারি ফরওয়ার্ড করবে। তাহলে এটাই ছিল আমাদের পিটুইটারি থেকে যে গোনাডোট্রপ সেল তারা যে এফএসএইচ এবং এলএইচ সৃষ্টি করে, তারা মেল এবং ফিমেল বডিতে কি কি কাজ করলো তার একটা কমপ্লিট ওভারভিউ। লাস্ট বাট নট দ্য লিস্ট আমরা চলে আসছি পস্টেরিয়র পিটুইটারি। পস্টেরিয়র পিটুইটারি ডেফিনেটলি হাইপোথ্যালামাসেরই একটা মডিফিকেশন। সেখান থেকে মাত্র দুটো হরমোন তৈরি হয়, কি, একজনের নাম ভেসোপ্রেসিন আর একজনের নাম অক্সিটোসিন। ভেসোপ্রেসিন এডিএইচ হরমোন, ডিউরিং এমার্জেন্সি কনজার্ভ ওয়াটার, মানে তুমি সারাদিন কোনো জল খাওনি, ডেফিনেটলি ইউরিনেশনের মাধ্যমে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ ওয়াটার যদি বডি থেকে বেরিয়ে যায় তাহলে ডিহাইড্রেশনে সে মারা যেতে পারে, নানা রকম সমস্যা হতে পারে। তাহলে সেই রকম সিচুয়েশনে কি করবে, বডি চেষ্টা করবে ওয়াটার কনজার্ভ করার। সেটা এডিএইচ হরমোনের মাধ্যমে হবে, দ্যাট ইজ কল অ্যান্টি ডাইইউরেটিক হরমোন। কিরকম ভাবে হয়, কিডনির মধ্যে যে নেফ্রন আছে সেই নেফ্রনের টিবিউলস চেষ্টা করবে লেস অ্যামাউন্ট অফ ওয়াটার ইউরিনের মাধ্যমে রিলিজ করে দেওয়ার, সেটা তাহলে এডিএইচ হরমোনের মাধ্যমে হলো, ডিউরিং এমার্জেন্সি, সবসময় না। এবার কিছু রিসেপ্টর প্রেজেন্ট আছে আমাদের নেফ্রনে, আমাদের সোয়েট গ্ল্যান্ডে, আমাদের ব্লাড ভেসেলসে। নেফ্রনের প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল এবং ডিস্টাল কনভলিউটেড টিবিউল তারা এই এডিএইচ কে রেগুলেট করছে, যে ওয়াটার এবং সল্টকে অ্যাবজর্ব করে নিচ্ছে। এর হাইপার সিক্রেশনে একরকম সমস্যা, হাইপো সিক্রেশনে একরকম সমস্যা। হাইপো সিক্রেশন অফ এডিএইচ আমাদের বডিতে ডায়াবেটিস ইনসিপিটাস ঘটায়। যদি আমরা আগেই জানি যে সে নিজে কোনো হরমোন সিনথেসিস করতে পারে না, তাহলে সে কি রিলিজ করে না, হাইপোথ্যালামাস যে হরমোনটা সিনথেসিস করে ওকে পাঠায় নিউরো হাইপোফাইসিয়াল কানেকশনের মাধ্যমে, মানে কিছু নিউরনের মাধ্যমে, সেটাই কিন্তু ও রিলিজ করে। নাও অক্সিটোসিন হরমোন। অক্সিটোসিন হরমোন সেও কিন্তু পস্টেরিয়র পিটুইটারি থেকে রিলিজ হলো, কিন্তু সে কি কাজ করছে, সে ম্যামারি গ্ল্যান্ডকে মিল্ক ইজেকশনের জন্য রেডি করাচ্ছে, বা ম্যামারি গ্ল্যান্ডকে দিয়ে মিল্ক ইজেকশন করাচ্ছে ফিমেল বডিতে।
নট অনলি দ্যাট, ডিউরিং চাইল্ড বার্থ, ইউটেরাস থেকে যে নবজাতক বেরিয়ে আসবে, বেবি বার্থ হবে, পার্চুরেশন, সেই বেবি বার্থের সময় ইউটেরাসের প্রপার ইউটেরাইন কন্ট্রাকশন না হলে চাইল্ড বার্থ হতে সমস্যা হবে। তাহলে ইউটেরাসকে কন্ট্রাকশন করিয়ে নবজাতকের জন্ম দিতে সাহায্য করবে এই হরমোনটা ইউটেরাসে। তাহলে এইটাই ছিল আমাদের পস্টেরিয়র পিটুইটারির খুব গুরুত্বপূর্ণ সীমিত কাজ। এরপরে আমরা হাইপোথ্যালামাস পড়ব। পিটুইটারির পরে এইবার আমরা ক্লাসটা শুরু করব হাইপোথ্যালামাস থেকে। ঠিক আগের ভিডিওটাতে আমরা পিটুইটারির সবকটা হরমোন বুঝে নিয়েছি, কোথা থেকে কি কি হরমোন রিলিজ হচ্ছে এবং সেগুলোকে কোন কোন সেলস রিলিজ করছে। পিটুইটারির অ্যান্টেরিয়র পোর্শন কি কাজ করছে, পস্টেরিয়র। এই ভিডিওতে আমরা কিন্তু এবার হাইপোথ্যালামাসের জায়গাটা বুঝবো। আগেই আমরা শুনেছি যে পিটুইটারি কিন্তু, আমরা ডেফিনেটলি পিটুইটারিকে মাস্টার গ্ল্যান্ড বলে থাকি, কিন্তু পিটুইটারিকেও কন্ট্রোল করার জন্য আরেকজন বসে আছে, দ্যাট ইজ হাইপোথ্যালামাস। তাই জন্য হাইপোথ্যালামাসকে আমরা কি বলছি, মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড। এইবার সেই পজিশনিং অফ হাইপোথ্যালামাস প্রথমে আমরা একটু যদি জেনে নিই, তাহলে পুরো বিষয়টা আমাদের বুঝতে খুব সুবিধা হবে। একদম আমরা জানি কিন্তু আমাদের ব্রেনে পার্টিকুলার কয়েকটা ভেন্ট্রিকেল আছে। যেমন দুটো ল্যাটারাল ভেন্ট্রিকেল রয়েছে, তার নিচেই রয়েছে থার্ড ভেন্ট্রিকেল এবং তার নিচে রয়েছে ফোর্থ ভেন্ট্রিকেল। এবার সেই থার্ড ভেন্ট্রিকেলের পজিশনটা যদি আমরা দেখি, দেখবো যে এখানে এই যে থার্ড ভেন্ট্রিকেল আমরা এখানে দেখতে পাচ্ছি, থার্ড ভেন্ট্রিকেলের ঠিক একদম নিচেই কিন্তু, যে এটা যদি থার্ড ভেন্ট্রিকেল হয় তার ঠিক নিচেই কিন্তু হাইপোথ্যালামাসের পজিশনিংটা, ঠিক এই জায়গায়। এবার সেখানে কিন্তু হাইপোথ্যালামাস কানেক্ট হয়ে রয়েছে কার সাথে না, সেখানে হাইপোথ্যালামাস কানেক্ট হয়ে রয়েছে পিটুইটারির সাথে। হাইপোথ্যালামাসকে পিটুইটারির সঙ্গে কানেক্ট করেছে কে, ইনফান্ডিবুলাম। তাহলে উপরে রইল হাইপোথ্যালামাস, নিচে রইল পিটুইটারি। ঠিক এখানে আমরা ক্লাসটা শেষ করব না, আরো একটা জিনিস এর সঙ্গে আমরা বুঝে নেব। সেটা হচ্ছে থার্ড ভেন্ট্রিকেলের বোথ সাইড, দুটো সাইডে কিন্তু রয়েছে ডায়ানসেফালন। তাহলে ডায়ানসেফালন রিজিয়ন দুটো ঠিক এই রকম ভাবে দুটো সাইডে রয়েছে, কিন্তু থার্ড ভেন্ট্রিকেলটা মাঝখানে। তাহলে থার্ড ভেন্ট্রিকেলের নিচে কে রয়েছে, হাইপোথ্যালামাস ঢুকে গেল, হাইপোথ্যালামাসের ঢুকে নিচে আসছে পিটুইটারি। এইবার যদি থার্ড ভেন্ট্রিকেলের উপরে দেখি, থার্ড ভেন্ট্রিকেলের উপরে থাকবে আমাদের এপিথ্যালামাস। এই পজিশনিংটা কিন্তু খুব ভালো করে বুঝতে হবে, নিচে হাইপোথ্যালামাস, উপরে এপিথ্যালামাস। এপিথ্যালামাসের সঙ্গে কানেক্টেড রয়েছে কে, পিনিয়াল গ্ল্যান্ড। তাহলে এখানে আমরা প্রথমত হাইপোথ্যালামাসের পজিশনিংটা জানতে পারলাম। আর এই হাইপোথ্যালামাস সে কি করছে, ইনফান্টিবুলামের মাধ্যমে পিটুইটারির সঙ্গে কানেক্টেড রয়েছে এবং যা যা দরকারি কাজ পিটুইটারিকে কন্ট্রোল করে করিয়ে নিচ্ছে। এবার হাইপোথ্যালামাস পিটুইটারির প্রত্যেকটা হরমোন রিলিজটাকে কন্ট্রোল করে, সে বিভিন্ন হরমোন রিলিজ করে সেটাকে কন্ট্রোল করাবে। তাহলে কি হরমোন রিলিজ করছে হাইপোথ্যালামাস যার মাধ্যমে পিটুইটারি কন্ট্রোলড হচ্ছে, সেটা এবার দেখা যায়। খুব সহজ ব্যাপার, পিটুইটারির যে কোনো হরমোন সেটাকে হাইপোথ্যালামাস রিলিজ করার জন্য সে যে হরমোনটা রিলিজ করবে, মানে হাইপোথ্যালামাস যে হরমোনটা রিলিজ করবে, তার লাস্টে একটা রিলিজিং হরমোন কথাটা বসিয়ে দিলেই হয়ে যাবে। খুব সহজ একটা কথা বলছি, ধরো পিটুইটারি এ নামক একটা হরমোন রিলিজ করবে, তাহলে হাইপোথ্যালামাস পিটুইটারিকে দিয়ে ওই এ নামক হরমোনটা রিলিজ করানোর জন্য যেটা রিলিজ করবে সেটার নাম হচ্ছে এ রিলিজিং হরমোন। আশা করি এই জায়গাটা অনেকটা ক্লিয়ার হলো। এইবার আমি যখন এখানে উদাহরণটা দিয়ে বলবো তখন আরো বোঝা যাবে। দেখো, তাহলে হাইপোথ্যালামাস এখান থেকে রিলিজিং হরমোন সিক্রেট করবে, যেমন লাইক জিএইচ, গ্রোথ হরমোন সবাই জানি পিটুইটারি রিলিজ করে, কিন্তু পিটুইটারি এটাকে রিলিজ করবে হাইপোথ্যালামাসের একটা হরমোনের প্রভাবে, এবং সেই হরমোনটার নাম হবে গ্রোথ হরমোন রিলিজিং হরমোন। তার মানে পিটুইটারির কোনো একটা হরমোন তার শেষে যদি তুমি রিলিজিং হরমোন কথাটা জুড়ে দাও, তাহলে হাইপোথ্যালামাসের হরমোনটাকে তুমি পেয়ে যাবে। বলে এই কনসেপ্টটা তাহলে আমরা বুঝতে পারলাম, খুব সহজ একটা বিষয় এবং মজারও বটে। তাহলে পিটুইটারি রিলিজ করছে গ্রোথ হরমোন, এই গ্রোথ হরমোন কে রিলিজ করালো না, হাইপোথ্যালামাস থেকে রিলিজ হওয়া গ্রোথ হরমোন রিলিজিং হরমোনটা। তাহলে হাইপোথ্যালামাস থেকে গ্রোথ হরমোন রিলিজিং হরমোন, পিটুইটারি রিলিজ করলো গ্রোথ হরমোন। টিআরএইচ মানে টিএসএইচ রিলিজিং হরমোন, তার প্রভাবে ডেফিনেটলি টিএসএইচ রিলিজ হলো। তারপর
গোনাডোট্রপিন রিলিজিং হরমোন দুটো আছে, এফএসএইচ আর এলএইচ, এদেরকে তো গোনাডোট্রপিন হরমোন বলা হয়। তাহলে সেটা রিলিজিং হরমোন হচ্ছে এফএসএইচ, মানে রিলিজিং হরমোন কি করলো, এফএসএইচ আর এলএইচ কে রিলিজ করালো। উল্টো দিকে যেমন অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন, তাকে কে রিলিজ করালো, ওই অ্যাড্রেনোকর্টিকোট্রপিক রিলিজিং হরমোন বা কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন, লাস্টে সব একটা রিলিজিং হরমোন লাগিয়ে দিচ্ছি। আবার তখন আমি প্রোল্যাক্টিনের দিকে যাচ্ছি, সেই একই ব্যাপার, প্রোল্যাক্টিন রিলিজিং হরমোন। তাহলে এখানে কি পাচ্ছি, প্রোল্যাক্টিন রিলিজিং হরমোনের ফলে পিআরএল, প্রোল্যাক্টিন হরমোন। তেমন কর্টিকোট্রপ রিলিজিং হরমোন, তার থেকে কি রিলিজ হচ্ছে, কর্টিকোট্রপ রিলিজিং হরমোনের ফলে কি রিলিজ হচ্ছে, হাইপোথ্যালামাস থেকে রিলিজ হলো কর্টিকোট্রপ রিলিজিং হরমোন, আর পিটিটারি রিলিজ করলো এসিটিএইচ। প্রত্যেকটা ক্ষেত্রেই একই জিনিস, হাইপোথ্যালামাস কোনো একটা রিলিজিং হরমোনকে রিলিজ করছে এবং সেই রিলিজিং হরমোনের প্রভাবে পিটুইটারি সে কিন্তু একটা হরমোন রিলিজ করছে। এইবার শুধু যে হাইপোথ্যালামাস রিলিজিং হরমোন রিলিজ করবে তা তো নয়, এটাকে কন্ট্রোলও তো করতে হবে। কন্ট্রোল করার জন্য হাইপোথ্যালামাস কিছু ইনহিবিটরি হরমোনও রিলিজ করে। সেটা হচ্ছে, যেমন এখানে যদি আমি দেখি ইনহিবিটরি হরমোন কি আছে, আমি একটু আগে জানলাম যে গ্রোথ হরমোন রিলিজিং হরমোনের প্রভাবে গ্রোথ হরমোন রিলিজ হচ্ছে। এইবার মনে রাখতে হবে যে গ্রোথ হরমোন রিলিজিং হরমোনের প্রভাবে যেমন গ্রোথ হরমোন রিলিজ হয়, তেমন হাইপোথ্যালামাস যদি গ্রোথ হরমোনকে কমাতে চায় তাহলে সোমাটোস্ট্যাটিন রিলিজ করবে, যে গ্রোথ হরমোনকে ইনহিবিট করাবে। ক্লিয়ার? এখানে খুব সুন্দরভাবে ছকের মধ্যে করে দিয়েছি। কারোর প্রয়োজন হলে আমার মনে হয় খাতা পেন নিয়ে বসাটা সবচেয়ে বেস্ট। এগুলো যেরকম ভাবে বলছি একটু পজ করে একটু লিখে নাও, যেটা বলছি সেটাও লিখে নাও, যেটা নিজে বুঝতে পারছো নিজের ভাষায়। নিজের নোটসের থেকে ভালো নোটস পৃথিবীতে এখনো পর্যন্ত কিছু নেই। আর নিজের নোটস তৈরি করার ক্ষমতা যখন এসে যায়, মনে রাখতে হবে তোমাকে যে তুমি কারোর আর মুখাপেক্ষী হয়ে থাকবে না, যে অন্যের উপর নির্ভরশীল হওয়ার আর কোনো প্রসঙ্গ রইল না। নিজে বোঝো, নিজের নোটস নিজে বানানোর চেষ্টা করো, সবচেয়ে বেস্ট সেটা, তার থেকে ভালো আর কিছু হতে পারে না। নেক্সট দেখো, ডোপামাইন রিলিজ হলো কি করার জন্য, না প্রোল্যাক্টিনের রিলিজটাকে কমানোর জন্য। তাহলে এখানে কিন্তু একটা আরেকটার ফাংশনের বিরোধী কাজ করছে, একজন রিলিজিং ফ্যাক্টর রিলিজ করছে আর একজন ইনহিবিটরি ফ্যাক্টর রিলিজ করছে। ক্লিয়ার? এবার প্রশ্ন হবে যে তাহলে এই মাঝখানের হরমোনগুলোকে কে ইনহিবিট করবে? মনে রাখতে হবে এই হরমোনগুলো আবার সেলফ ইনহিবিটরি ইন নেচার। তার মানে কিরকম ব্যাপার, আমরা সেই ফিডব্যাক রিয়াকশন পড়েছিলাম এককালে, কিরকম, যখনই এই হরমোনগুলোর মাত্রা প্রয়োজনের থেকে অতিরিক্ত হয়ে যাবে, সেই এক্সেসিভ অ্যামাউন্ট অফ পার্টিকুলার হরমোনটাই নিজে নিজেকে ইনহিবিট করিয়ে দেবে। ক্লিয়ার হলো? যখন একটা সার্টেন অ্যামাউন্ট অফ টিএসএইচ রিলিজ হলো, যেটা আমার প্রয়োজনে লাগছে, সে তখন তার কাজ করলো। যখন তার সেই লিমিটের থেকে বেশি টিএসএইচ রিলিজ হওয়া শুরু করলো, তখন সেই হাই অ্যামাউন্টের টিএসএইচটাই নিজে নিজের রিলিজকে আবার কিন্তু ইনহিবিটও করাবে। তাহলে এইগুলো হচ্ছে সেলফ ইনহিবিটরি আমরা পেয়ে গেলাম, এখানে সোমাটোস্ট্যাটিন একটা ইনহিবিটরি হরমোন, আর এখানে ডোপামাইন একটা পেয়ে গেলাম। এরপরে খুব মজার একটা জিনিস আমরা দেখব, সেটা কি, সেটা হচ্ছে পিনিয়াল গ্ল্যান্ড। পিনিয়াল গ্ল্যান্ডের ব্যাপারে আমরা অনেকে জানি অনেকে জানি না, কিন্তু আমাদের প্রত্যেকের ক্ষেত্রে এখন একটা আপামর সকলের একটা সমস্যা, যে প্রপার টাইমে ঘুম আসছে না। এবং বিভিন্ন রিলসে বিভিন্ন ভিডিওতে আমরা দেখেছি বিভিন্ন লোকজন বলছেন যে ঘুমানোর আগে আমরা যেন ফোন না দেখি, ঘুমানোর আগে আমরা যেন ফোন স্ক্রল না করি, বা ফোনের ব্লু লাইট সেটা কিন্তু আমাদের চোখে একটা খারাপ এফেক্ট ফেলছে। তাহলে সেই যে এত কিছু আমরা শুনেছি, এর আসল কাহিনীটা এবার একটু জেনে নেওয়া যাক। দেখো, তোমার ব্রেনের একটা পার্ট হচ্ছে পিনিয়াল গ্ল্যান্ড, যে ঠিক এই পজিশনটাতে রয়েছে। খুব ভালো করে লক্ষ্য করো, এখান থেকে কিন্তু তোমার চোখের সাথে অলমোস্ট কানেক্টেড। তাহলে পিনিয়াল গ্ল্যান্ডের কাজ কি, নির্দিষ্ট সময়ে মেলাটোনিন বলে একটা হরমোন রিলিজ করা এবং সেই হরমোনের প্রভাবে তোমাকে ঘুম পাড়ানো। ঘুমানোটা কিন্তু যে ডেফিনেটলি পড়ে পড়ে ঘুমালে বাড়িতে সবাই রাগ করে, এই ঘুমাচ্ছ কেন, হ্যান করছো কেন, ত্যান করছো কেন। মনে রাখবে, লাইফে যে কোনো মানুষের বেঁচে থাকার জন্য নির্দিষ্ট যতটা প্রয়োজন সেই সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ স্লিপ, সাউন্ড স্লিপ, মানে খুব সুন্দর তুমি যদি ঘুমাতে না পারো, তোমার বডির যে সেলস আছে তারা কিন্তু রিজুভেনেট করতে পারে না, সেলফ রিকভারি মোডে থাকে তারা ওই সময়। তাহলে প্রত্যেকটা মানুষের কাছে ঘুম খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। একটা নির্দিষ্ট বয়সের পরে মানুষের এই ঘুমটা আসাটা বন্ধ হয়ে যায় এবং সেখান থেকে অন্য সমস্ত রোগের সূত্রপাত হওয়া শুরু করা যায়।
এবং আমাদের ব্রেনের যে সেলস তারা কিন্তু এই ঘুমের সময়ই নিজেদেরকে আবার রিকভার করতে থাকে। সেটা যদি প্রতি কোনো একটা মানুষের সাফিসিয়েন্ট অ্যামাউন্টে না হয়, প্রলং টাইমে এই সমস্যাটার জন্য কিন্তু আমাদের কিন্তু নানা রকম শারীরিক সমস্যা আসতে পারে। তাহলে এই যে গোটা স্লিপ সাইকেল কে কন্ট্রোল করছে? পিনিয়াল গ্ল্যান্ড কন্ট্রোল করছে। কোন হরমোনের মাধ্যমে? না মেলাটোনিন হরমোনের মাধ্যমে। এবার একটা কথা ভেবে দেখো, তুমি দিনের বেলা জেগে থাকবে, রাত্রেবেলা ঘুমাবে, তাহলে তোমার পিনিয়াল গ্ল্যান্ড জানবে কখন কখন দিন আর কখন রাত? এর একটা খুব সুন্দর সিস্টেম আছে, সেটা হচ্ছে এই যে পিনিয়াল গ্ল্যান্ড তোমার চোখের সাথে কানেক্টেড, যে মুহূর্তে তোমার চোখে আলো পড়ছে, এই লাইট কিন্তু পিনিয়াল গ্ল্যান্ডের জন্য একটা ইনহিবিটরি ফ্যাক্টর। লাইট, সে কি করলো? পিনিয়াল গ্ল্যান্ডকে বললো যে না, কোনো এখন মেলাটোনিন রিলিজ করার দরকার নেই, এখন চোখে আলো পড়ছে, তার মানে এখন দিন। আবার যে মুহূর্তে চোখে আলো পড়বে না, রাত্রেবেলা, সেই সময় কিন্তু ওই যে অ্যাবসেন্স অফ লাইট, যেটাকে আমরা নাইট বা ডার্ক পিরিয়ড বলছি, সেটাই কিন্তু পিনিয়াল গ্ল্যান্ডকে অ্যাক্টিভ করে দেবে এই মেলাটোনিন হরমোনটা রিলিজ করার জন্য, এবং যার মাধ্যমে রাত্রে মানুষ ঘুমাবে। সেই জন্য এবার খেয়াল করো, রাত্রে ঘুমানোর আগে আমি ফোন স্ক্রল করছি, তাহলে ফোন থেকে যে ব্লু লাইট আমার চোখে যাচ্ছে, সেটা ইউজুয়ালি দিনের আলো থেকে পাওয়ার কথা, সূর্যের আলো থেকে পাওয়ার কথা। আমার পিনিয়াল গ্ল্যান্ড তখন ভাবছে এই রে, এখন তো তাহলে লাইট রয়েছে, তাহলে এখন তো মেলাটোনিন রিলিজ করার কোনো দরকার নেই। সে তো বুঝতে পারছে না যে এটা একটা আর্টিফিশিয়াল লাইট আমি ফোনে যেটা ইউজ করছি। এবং এই প্রলং টাইম স্ক্রলিং বিফোর স্লিপ আমাদের প্রত্যেকেরই একটা বদ অভ্যাস ধরো রয়েছে, যে ঘুমানোর আগে আমরা ফোনের স্ক্রিন স্ক্রল করছি। তার ফলে কিন্তু ঘুমের সমস্যা হবে, কারণ সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ মেলাটোনিন রিলিজ হবে না। দোষটা তারও নয়, তার কাছে একটা রং ইনফরমেশন পৌঁছে গিয়েছে যে এখন রাত নয়, এখন দিন। তাহলে ইন দ্য অ্যাবসেন্স অফ মেলাটোনিন তোমার কিন্তু কোনোভাবেই ঘুম আসবে না, যা তোমার শরীরের অন্য সমস্ত সমস্যার জন্য দায়ী। এবার পিনিয়াল গ্ল্যান্ডের একটু লোকেশনের দিকটা দেখে নিই, যে লোকেটেড অ্যাট দ্য ডরসাল সাইট অফ ফোর ব্রেন। কি রিলিজ করছে? মেলাটোনিন, যে তোমার স্লিপ সাইকেলকে কন্ট্রোল করবে। এই যে ধরো আমি যদি উপর থেকে দেখি, তাহলে এই দুটো জায়গায় চোখ, এবার চোখের সাথে এই যে নিউরাল কানেকশন, এই জায়গাটাকে বলা হয় অপটিক কায়াজমা, যেখানে দুটো নিউরন একে অপরকে ক্রস করছে। এটা খুব মজার বিষয়। আমরা বাঁ চোখে যেটা দেখছি সেটা আমাদের ব্রেনে ডান সাইডে প্রসেস হচ্ছে, আর ডান চোখে যেটা দেখছি সেটা আমাদের ব্রেনের বাঁ সাইডে প্রসেস হচ্ছে। একটা একটা উল্টো এরকম ভাবে ক্রস হয়ে আসে, সরি, হ্যাঁ, এই যে এরকম একটা আরেকটাকে এরকম ভাবে ক্রস হয়ে কিন্তু ইনফরমেশনটা আমাদের ব্রেনে প্রসেসিং হয়। তাহলে এই মুহূর্তে যতটা দরকার সেটা আমাদের কমপ্লিট হয়ে গেল। নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড। খুবই সহজ ব্যাপার, কিন্তু খুব মজার একটা জিনিস আছে থাইরয়েড গ্ল্যান্ডে। দেখো, আমরা কিন্তু শিখে গিয়েছি এই মুহূর্তে যে পিটুইটারি গ্ল্যান্ড সে টিএসএইচ রিলিজ করছে। আগের ভিডিওতে আমরা পিটুইটারি গ্ল্যান্ড খুব ভালো করে দেখে নিয়েছি। সবাইকে একটাই জিনিস বলবো যে তোমরা প্রথম ভিডিওটা দেখে তারপর এই ভিডিওটা দেখো, তাহলে সুবিধা হবে, রিলেট করতে পারবে। হ্যাঁ, যার ওটা কমপ্লিট হয়ে গেছে সে এবার এটাতে দেখতে পারো, এটা কি বিষয় সেটা তো থাম্বনেল দেখলেই বুঝতে পারছো যে আমার এই জায়গাটা দরকার। হাইপোথ্যালামাস এন্ড পিটুইটারি হয়ে, মানে পিটুইটারি কমপ্লিট হয়ে গেছে, দেন তার পরের পোর্শনটা আমি দেখবো হাইপোথ্যালামাস এবং সো অন। তাহলে আমরা একবার থাইরয়েড গ্ল্যান্ডে যখন যাচ্ছি, আমরা কিন্তু এখন জেনে গিয়েছি যে পিটুইটারি থেকে একটা হরমোন রিলিজ হয় যার নাম হচ্ছে টিএসএইচ, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। সে কি করবে? না, আমার থাইরয়েড গ্ল্যান্ডকে স্টিমুলেট করবে নির্দিষ্ট কোনো একটি হরমোন রিলিজ হওয়ার জন্য বা রিলিজ করার জন্য। আর তার চোটে আমার থাইরয়েড গ্ল্যান্ড দুটো হরমোন রিলিজ করবে, একটার নাম T3 আর একটার নাম T4। তাহলে এই যে এখানে চলে এসেছে থাইরয়েড গ্ল্যান্ড। পজিশনিং কিরকম দেখছি? না, গলার ঠিক এই জায়গায় আমাদের থাইরয়েড গ্ল্যান্ড রয়েছে। তার দুটো লোব রয়েছে, রাইট অ্যান্ড লেফট। এবার এই থাইরয়েড গ্ল্যান্ডকে উল্টে দিলে তার পেছনে আবার চারটে গ্ল্যান্ড পাবো, সেটা আবার পরে পড়ছি। এইবার এই যে থাইরয়েড গ্ল্যান্ড, দেখো এই টিস্যু যদি এখান থেকে আমি কালেক্ট করি, কালেক্ট করে নিয়ে সেটাকে যদি আমি ম্যাগনিফাই করে মাইক্রোস্কোপের নিচে রেখে দেখি, তখন কিন্তু আমি এই রকম একটা স্ট্রাকচার দেখতে পাবো, যেটার মধ্যে আমি কিছু ছোট এরকম ফলিকল দেখতে পাচ্ছি। ফলিকল, এরকম অনেক ফলিকল, ফলিকুলার সাইডে কিছু এরকম সেলস রয়েছে যারা কিছু একটা সিক্রেট করছে, এবং জিনিসটাকে যেটা সিক্রেট করছে সেটাকে এর মধ্যে জমিয়ে রেখে দিচ্ছে, এরকম একটা এদের সিস্টেম। এবার এটাকে যদি আমি একটু ডায়াগ্রামেটিক্যালি দেখতে চাই, তাহলে দেখো এরকম একটা জিনিস পাবো। এই যে স্ট্রাকচারটা, এটাকে আমি ফলিকল বলছি। তার মধ্যে ওই ফলিকলের পেরিফেরিতে যে সেলস গুলো রয়েছে তারা যা রিলিজ করলো সেটাকে ওইখানে জমিয়ে রাখছে, দ্যাট ইজ দ্য T3 অ্যান্ড T4 হরমোন। থাইরো গ্লোবিউলিন সেটাকে স্টোর করলো। এর ঠিক পাশেই দেখছি আমি ব্লাড ভেসেলস এর সাইড দিয়ে যাচ্ছে।
মানে এর আশপাশে প্রচুর এরকম ব্লাড ভেসেলস রয়েছে। ক্লিয়ার? এবার এই সবকিছুর বাইরে এই যে স্ট্রোমাল টিস্যু, সেখানে আমি কিছু প্যারাফলিকিউলার সেলসও দেখতে পাবো। এবার প্যারাফলিকুলার সেলস নিয়ে কথা উঠলো যখন, আমরা আগে এটা দেখে নিই, দেন T3 T4 এ আমরা ডেফিনেটলি শিফট করব। দেখো, এই প্যারাফলিকুলার সেলস গুলো একটা অদ্ভুত কাজ করে আমাদের বডিতে। ও কি রিলিজ করবে না, প্যারাফলিকুলার সেলস থাইরোক্যালসিটোনিনকে রিলিজ করছে। সে কি করছে? সে আমাদের ব্লাডে ক্যালসিয়াম লেভেলকে কমানোর জন্য দায়ী। তাহলে ধরো তোমার ব্লাডে প্রয়োজনের থেকে অতিরিক্ত ক্যালসিয়াম চলে এসেছে, তাহলে সেটাকে কমাবে কে? থাইরোক্যালসিটোনিন। কিন্তু কিভাবে কমাচ্ছে সেটাও খুব মজার বিষয়। ও ব্লাড থেকে ক্যালসিয়াম গুলোকে টেনে টেনে বের করে এনে আমাদের বোনসে জমিয়ে রেখে দেয়। দারুণ বিষয়। তাহলে বোনসের ক্যালসিয়ামের প্রতি অ্যাবজর্পশন সেটাকে বাড়িয়ে দিচ্ছে। এতে না আমাদের একটা সুবিধা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের হাড় বোনস আরো স্ট্রং হচ্ছে। উল্টো দিকে যদি তোমার রক্তে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ ক্যালসিয়াম না থাকে, তুমি যে ফুড ইনটেক করছো তার মধ্যে যদি সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ ক্যালসিয়াম না থাকে, তাহলে কিন্তু তোমার হাড়গোড় নড়বড়ে হয়ে যাবে। তার কারণ হচ্ছে এই হরমোনটা তখন বোনসে ক্যালসিয়াম এনে অ্যাবজর্ব করানোর জন্য সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ ক্যালসিয়াম পাবে না। ক্যালসিয়ামের অভাবে কিন্তু তাহলে বোনস তখন অনেক উইক হয়ে যাবে। তাহলে এটা একটা বোঝা গেল যে অ্যাবজর্পশন অফ ক্যালসিয়াম ইনসাইড আওয়ার বোনস, সেটা এ করাচ্ছে। আর এটা করানোর মাধ্যমে দেখো ব্লাডে ক্যালসিয়ামের লেভেল কমিয়ে দিল, তাই জন্য একে বলা হচ্ছে হাইপোক্যালসিমিক। হাইপো থাকলেই বুঝবে যে জিনিসটা কমছে। তাহলে হাইপোক্যালসিমিক হরমোন কেন বলছি? কারণ ও ব্লাড থেকে ক্যালসিয়াম কমিয়ে দিচ্ছে। এটাই হচ্ছে ওর কাজ। কিভাবে কমাচ্ছে না, ব্লাড থেকে ক্যালসিয়াম ধরে এনে হাড়ের মধ্যে ঢুকিয়ে দিল, ঝামেলা মিটে গেল। উল্টো দিকে আরেকটা কাজ করছে, তারপরেও ধরো ব্লাডে ক্যালসিয়াম রয়েছে, হাড়ে কত জমাবে, তখনও কি করবে, সেই ক্যালসিয়ামটাকে আবার কিডনির মাধ্যমে বডি থেকে এক্সক্রিট করিয়ে দেবে। তাহলে এলিমিনেশন অফ দ্য এক্সট্রা ক্যালসিয়াম আয়নস ফ্রম কিডনি বাই এক্সক্রিশন, ঝামেলা মিটে গেল। তাহলে এটা কি ছিল না, প্যারাফলিকিউলার সেলস এর কাজটা আমরা পড়ে নিলাম, যে থাইরোক্যালসিটোনিন হরমোনের মাধ্যমে ও কিন্তু এই কাজটা করছে। এরপরে আমরা সেই বলেছিলাম T3 and T4 এর ব্যাপারে বুঝবো। দেখো কি বলেছিলাম আমরা, থাইরয়েড কি রিলিজ করে? দুটো হরমোন, T3 আর T4। এবার এই T3 T4 এই যে হরমোন দুটো এর মধ্যে জমিয়ে রেখেছে, প্রশ্ন হচ্ছে বানাচ্ছে কি করে? আচ্ছা, জমিয়ে যে রাখছে, কেন জমিয়ে রাখছে? যে পিটিটারি যখন TSH হরমোন রিলিজ করবে তখন ও ওখান থেকে ওই T3 আর T4 হরমোনটাকে রিলিজ করে দেবে, তার আগে নয়। কিন্তু তার আগে তোকে বানিয়ে রাখতে হবে। কিভাবে বানাবে সেইগুলো আমরা দেখবো। দেখো, ফর্মেশন অফ T3 T4 হরমোন করতে গেলে আমরা একটা জিনিস খুব ভালো করে বুঝে নেবো, সেটা হচ্ছে থাইরোগ্লোবিউলিন প্রোটিনের সাথে আমি আয়োডিন জুড়ে জুড়ে T3 and T4 হরমোন বানাবো। তোমরা জানো একটা বাণিজ্যিক সংস্থা তাদের নুন বিক্রির সময় আহ, খালি বলে যে আয়োডিন রয়েছে, দেশ কি নামক আয়োডিন ডেফিসিয়েন্সি হবে না, ইত্যাদি ইত্যাদি। আয়োডিন কিন্তু শরীরের একটা খুব গুরুত্বপূর্ণ মৌল, যেটা আমাদের প্রয়োজন। কেন প্রয়োজন না, সেটা ছাড়া কিন্তু আরো অনেক সমস্যা হয়। আমি এখানে যেটা পড়াচ্ছি সেই রিলেটেড আয়োডিনের কাজটা কি না, T3 এবং T4 হরমোন আয়োডিন ছাড়া কিন্তু তৈরিই হবে না। আয়োডিন ডেফিসিয়েন্সি থাকলে এই হরমোনগুলো তৈরি হতে অত্যন্ত সমস্যা হবে। তাহলে T3 আর T4 হরমোন কি করে তৈরি করা হলো না, থাইরোগ্লোবিউলিনের সাথে আমি আয়োডিন জুড়ে জুড়ে বানাচ্ছি। তাহলে একটা থাইরোগ্লোবিউলিনের সাথে যদি 3টে আয়োডিন জুড়ে দিই T3 হরমোন, একটা থাইরোগ্লোবিউলিনের সাথে যদি আমি 4টে আয়োডিন জুড়ে দিই তাহলে T4 হরমোন। কিন্তু কিভাবে এটা হচ্ছে সেটাও খুব মজার ব্যাপার। খুব ভালো করে দেখো, আমরা আগের পেজে এই যে ছবিটা দেখছিলাম, পেজ না স্লাইড বলা ভালো, দেখো এই রকম কিছু স্ট্রাকচার আমরা পেয়েছিলাম, তার মধ্যে এরকম একটা সেলস দেখছিলাম। এবার এই যে সেলস গুলো এরা কিন্তু T3 T4 কে বানাবে, বানিয়ে এর মধ্যে এরা স্টোর করে রাখছে। এরকমই তো পুরো ব্যাপারটা আমরা দেখেছিলাম এর আগে। এইবার আমরা সেই অংশটুকুকে জাস্ট জুম করে দেখবো, যে এখানে যে যতটা অংশ তোমার বক্স করা আছে সেটাকে জুম করে। এই বক্সের এক সাইডে আমি তাহলে ব্লাড ভেসেলস পেলাম, এক সাইডে এই সেলটাকে পেলাম। এইবার দেখা যাক বিষয়টা কিরকম দাঁড়াচ্ছে। দেখো, এই যে ব্লাড ভেসেলস তাহলে এদিক থেকে পাস থ্রু করেছে, আর এইখানেই রয়েছে সেল, সেলটা রয়েছে এই যে এই ছোট ছোট সেলগুলো, এই যে এই ছোট ছোট সেলগুলো, এই যে এই ছোট ছোট সেলগুলো, এগুলো তাহলে এই জায়গাটায় রয়েছে। আর এর এই সাইডে রয়েছে ওই লুমেনের স্ট্রাকচারটা, ভেসিকেলের ভেতরের অংশটা এই সাইডে। ক্লিয়ার এই পর্যন্ত? এইবার দেখা যাক কি হচ্ছে। ও কি করছে না, ব্লাড ভেসেলস থেকে
আয়োডিন মলিকিউলকে ধরে ধরে অ্যাবজর্পশন করছে। এই যে অ্যাবজর্পশন করবে, এটা করতে গিয়ে আবার দুটো করে সোডিয়াম আয়নও ঢোকাতে হচ্ছে, সেটা কিছু করার নেই। তাহলে দেখো, ভালো করে দেখো, ব্লাড ভেসেলস থেকে আয়োডিনকে অ্যাবজর্ব করা হলো, সেটাকে ট্রান্সপোর্ট করে ভেতরে নিয়ে চলে গেল। আর এখানে দেখো, ওর যে রাফ, মানে এই সেলটার যে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম রয়েছে, সে কি করছে, থাইরোগ্লোবিউলিন প্রোটিনটা বানিয়েছে, এবার থাইরোগ্লোবিউলিনকে ডেকে এনেছে, এদিকে আয়োডিন ডেকে আনছে, নিয়ে এদেরকে বসে বসে জুড়ে দিচ্ছে। এবার জোড়ার সময় খুব মজার একটা জিনিস হয়, একটা থাইরোগ্লোবিউলিনের সাথে একটাই যদি আয়োডিন জোড়া হয়, তাহলে তার নাম কি হবে, মোনো আয়োডোটাইরোসিন। ক্লিয়ার? আবার বলছি, একটাই থাইরোগ্লোবিউলিনের সাথে যদি আমি একটাই আয়োডিন গিয়ে বাইন্ড করিয়ে দিই, তাহলে তার নাম কি হবে, মোনো আয়োডোটাইরোসিন। আবার যদি দুটো আয়োডিন বাইন্ড করিয়ে দিই, তাহলে তার নাম কি হবে, ডাই আয়োডোটাইরোসিন। এক্ষুনি ট্রাইতে যাব না, খুব মজার একটা জিনিস হবে এবার। সেটা কি, দেখো, আমি এখানে মোনো আয়োডোটাইরোসিন বানিয়েছি, ডাই আয়োডোটাইরোসিন বানিয়েছি, কিন্তু আমাকে কি বানাতে হবে, না আমাকে T3 হরমোন বানাতে হবে, T4 হরমোন বানাতে হবে। কি করে করব, না ভাবো, মোনো আয়োডোটাইরোসিনের মধ্যে একটা আয়োডিন, ডাই আয়োডোটাইরোসিনের মধ্যে দুটো আয়োডিন, তাহলে একটা মোনো আয়োডোটাইরোসিনের সাথে যদি একটা ডাই আয়োডোটাইরোসিন জুড়ে দিই, তাহলে কি হবে, T3 হরমোন তৈরি হবে না? ঠিক এইভাবেই কিন্তু T3 হরমোনটা তৈরি হয়। হ্যাঁ, এতটাই মজার এই জিনিসটা। তাহলে দেখো, থাইরোগ্লোবিউলিন, তার সঙ্গে একটা আয়োডিন দিলে কি হবে, মোনো আয়োডোটাইরোসিন। থাইরোগ্লোবিউলিন তার সঙ্গে দুটো আয়োডিন, ডাই আয়োডোটাইরোসিন। এইবার আমি কি করছি, এই মোনো আর ডাই এর কম্বিনেশন করে আমি T3 T4 বানাবো। তাহলে একটা মোনো নিয়েছি, একটা ডাই নিয়েছি, কি তৈরি হবে, T3। আবার একটা ডাই নিয়েছি, আরো একটা ডাই নিয়েছি, দুটোই ডাই নিয়েছি, কি তৈরি হবে, T4। এতটাই মজার ব্যাপারটা। এবার এই জিনিসটা কিরকম ভাবে কাজ করছে, সেই পুরো জিনিসটা একটু বলি। দেখো, এই সেই আমাদের পিটুইটারি, আগের ভিডিওটাতে যাকে নিয়ে আমরা এত কিছু পড়াশোনা করেছি, সেই পিটুইটারির অ্যান্টেরিয়ার পোর্শন থেকে কে রিলিজ হলো, টিএসএইচ। সে আসছে আসছে আসছে, এসে থাইরয়েড গ্ল্যান্ডের যে রিসেপ্টর, সেখানে গিয়ে বাইন্ড করলো। তার বাইন্ড করার চক্করে থাইরয়েড গ্ল্যান্ড তখন T3 T4 আগে থেকে বানিয়ে বসে রয়েছে, সে তখন T3 আর T4 রিলিজ করে দিল। এইবার মনে রাখতে হবে, T3 আর T4 এর মধ্যে T3টা রিলিজ করে 20%, আর T4 রিলিজ করে 80%। তারও একটা কারণ আছে। কারণটা কি, T3 ইজ দ্য মোস্ট অ্যাক্টিভ ফর্ম অফ থাইরয়েডের হরমোন। মানে ওরা রিলিজ হওয়ার পরে সঙ্গে সঙ্গে কাজ করতে পারে, একদম অ্যাক্টিভ কন্ডিশনে রয়েছে, রেডি টু ইউজ ফর্মে। উল্টো দিকে T4 হরমোন, তার আর একটা স্টেপ লাগে, দেন সে আবার অ্যাক্টিভেট হবে। স্টেপটাও খুব সহজ, কিছুই না, T4টাকে ধরে নিয়ে লিভারে চলে যাবে, গিয়ে একটা আয়োডিন ওখান থেকে কেটে বাদ দেবে, দিয়ে ওকে আবার T3তে ট্রান্সফার করে নেবে, ব্যাস, ও কাজ করতে আরম্ভ করবে। তাহলে পুরোটা যদি অল অফ আ সাডেন একসঙ্গে একটা হিউজ কোয়ান্টিটি T3 হরমোনই আমি যদি রিলিজ করতাম, তাহলে ও বডিতে যে কাজগুলো করে, সেগুলো হঠাৎ করে প্রচন্ড বেড়ে যাবে, লাইক বিএমআর, বেসাল মেটাবলিক রেট, সমস্যা হয়ে যাবে। হ্যাঁ, আরবিসি তৈরি করেও, হঠাৎ করে প্রচন্ড পরিমাণে তৈরি করতে থাকবে। তাই জন্য বডি এখানে খুব সুন্দরভাবে জিনিসটাকে সিনক্রোনাইজ করেছে। লাইক তুমি একটা গানের ভলিউম বাড়াবে, তা সেটা বাড়াতে গিয়ে ধাই করে যদি একদম সপ্তমে তুলে দাও, তোমার তো কানের ঝালাপালা হয়ে যাবে। তুমি কি করবে, আস্তে 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 নবটা ঘোরালে, যত দূর পর্যন্ত লাগছে তুমি তত দূর পর্যন্ত সাউন্ডটাকে বাড়ালে। এক্ষেত্রেও তাই। দেখো, T3 20% রিলিজ করেছে, তাহলে এটা ইনিশিয়ালি কাজগুলো শুরু করবে, T4টাকে 80% রিলিজ করেছে, এরা কিছুক্ষণ পরে কোথায় চলে যাবে, ওখান থেকে লিভারে যাচ্ছে, লিভার তখন থেকে একটা করে আয়োডিন কেটে বাদ দিচ্ছে, বাদ দিয়ে ওকে আবার T3 ট্রান্সফার করছে, তখন ও আবার কাজ করবে। তাহলে ইচ্ছা করে এই জিনিসটাকে করানো হয়েছে, যাতে অল অফ আ সাডেন হিউজ অ্যামাউন্ট অফ হরমোন বডিতে এসে কিছু সমস্যা না পাকায়। এবার দেখা যাক T3 হরমোন, এই নিয়ে তো আমরা এত লাফালাফি করছি, সে বেটা কি কি কাজ করছে সেগুলো একটু দেখা যাক। দেখো, রেগুলেশন অফ বিএমআর, বেসাল মেটাবলিক রেট রেগুলেট করছে। তুমি যে ফুড কন্টেন্টটা কনজিউম করছো, সেই ফুডটাকে ব্রেক ডাউন করে তার থেকে এনার্জি তৈরি করছে কিসের মাধ্যমে, মেটাবলিজমের মাধ্যমে। তাহলে প্রতি ইউনিট সেলে ও যে মেটাবলিক ব্রেকডাউনটা করছে, সেটাকেই আমরা কি বলছি, বিএমআর বলছি। তাহলে এটাও কন্ট্রোল করলো। এবার খুব সহজ একটা হিসেব, অনেকে লোকজন দেখবে তাদের থাইরয়েডের সমস্যা থাকে, প্রচন্ড মোটা হয়ে যান মানুষরা, তারা কিছু খান বা না খান, তারা কিন্তু এই ওবেসিটির সমস্যাটা তাদের মধ্যে থাকে। কি সমস্যা হচ্ছে, থাইরয়েড হরমোন যদি প্রপারলি সিক্রেট না করে, তাহলে তোমার বেসাল মেটাবলিক রেট কমে যাবে। তার মানে কি,
তুমি যা কনজিউম করছো ফুড মেটেরিয়ালটা তোমার বডির মধ্যেই জমে রয়ে গেল, তুমি ওটাকে ব্রেক ডাউন করতে পারছো না, তোমার ওখানে কিন্তু থাইরয়েডের হরমোনটা কিন্তু নেই, সেই ফলে তার ফলে কি হচ্ছে, মানুষটা খাচ্ছে কম, তৎসত্ত্বেও তার ওবেসিটির সমস্যা। তার কারণ তার বডির মেটাবলিজম কম হয়ে গেছে, যে খাবারটা খাচ্ছে কনজিউম করছে সেটা ব্রেকডাউন কম হচ্ছে, জমে থাকছে বডির মধ্যে, তার ফলে হচ্ছে সমস্যা। তাহলে এটা বুঝতে পারলাম যে রেগুলেশন অফ বেসাল মেটাবলিক রেট, এবং এটা যদি একটু অল্টারেশন হয়ে যায় কি সমস্যা হয় সেটাও বুঝতে পারলাম। দেন দ্বিতীয় হচ্ছে আরবিসি ফর্মেশন, আমার বডি লোহিত রক্তকণিকা বা আরবিসিও ফর্ম করছে। তারপর কি করছে, এই যে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট এইগুলোকে ব্রেকডাউন বা মেটাবলিজম সেগুলো তো কন্ট্রোল করছে, বিএমআর তো কন্ট্রোল করছে যখন, এবং ওয়াটার ইলেকট্রোলাইট ব্যালেন্সকেও কন্ট্রোল করছে। তাহলে এটাই ছিল কি, না আমাদের থাইরয়েড হরমোনের সম্বন্ধে যা যা জানার দরকার তার সবকিছু ইন ডিটেলস উইথ কনসেপ্ট, মুখস্থ করার কোনো জিনিস নেই, এবং প্রচন্ড ইন্টারেস্টিং বিষয়গুলো। এর পরের পার্টে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই হরমোনের লেভেল আপ আর ডাউন হলে কি সমস্যা হয়, প্রতিটা হরমোনই আমাদেরকে সেটা জানতে হবে। দেখো এবারে যদি থাইরয়েড গ্ল্যান্ড থেকে রিলিজ হওয়া হরমোনের পরিমাণ কমে যায় কি সমস্যা হবে সেটা একটু আগে বলছিলাম, এবার সামনে চাক্ষুষ করবো। দেখো সাপোজ কারোর বডিতে আয়োডিন ডেফিসিয়েন্সি চলছে, সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ আয়োডিন নেই। এবার আমরা জানি T3 T4 হরমোন তো আয়োডিন জুড়ে জুড়েই বানায়, এবার আয়োডিন না থাকলে কি জুড়বে আর কি বানাবে। তাহলে দেখো ডিউ টু দ্য ডেফিসিয়েন্সি অফ আয়োডিন ইন দ্য ফুড, তখন কি হচ্ছে, তোমার T3 T4 হরমোন সাফিসিয়েন্ট অ্যামাউন্ট তৈরি হচ্ছে না, বিএমআর এর রেট কমে গেছে, তুমি যা কনজিউম করছো সেই কোনোটাই আর ব্রেক ডাউন করা যাচ্ছে না, যে অ্যামাউন্টে ছিল সেই অ্যামাউন্টেই থাকছে। মুশকিলের ব্যাপার। তো তখন কি হবে, যা খাচ্ছ সেটা বডির মধ্যে জমে যাবে, সঙ্গে সঙ্গে তুমি ওয়েট গেইন করতে আরম্ভ করছো, কিচ্ছু করার নেই। তোমার দুঃখ হতেই পারে, যে অনেকে বলেন ওই ব্যাপারে যে আমি তো একেবারেই সেরকম কিছু খাই না, খুবই কন্ট্রোল করে মেপে ঝুঁকে খাই, তাও দেখো আমি কিরকম মোটা হয়ে যাচ্ছি। প্রচুর মানুষজন তো এই নিয়ে অভিযোগ করেন যে আমি জল খেলেই মোটা হয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার স্যাপার। কত লোকজন আছে দেখেছি কত খেয়ে বেড়ায় তাও মোটা হয় না। মজাটা এখানেই, যিনি প্রচুর কনজিউম করছেন তৎসত্ত্বেও মোটা হচ্ছেন না, সেক্ষেত্রে হয়তো তার বিএমআরটা বেশি, যা কনজিউম করছেন সেটা পুরোপুরি মেটাবলিক্যালি ব্রেকডাউন হয়ে যাচ্ছে এবং বডির মধ্যে স্টোর হচ্ছে না, তার ফলে তিনি মোটা হচ্ছেন না। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তোমার ক্ষেত্রে যদি তার উল্টো ঘটনাটা ঘটে, তুমি যত কমই অ্যামাউন্টে খাও না কেন তোমার কিন্তু ওবেসিটির সমস্যা হবে। দ্বিতীয় জিনিস আমরা দেখি, লো থাইরক্সিন ইন ব্লাড। সাপোজ থাইরক্সিন হরমোন কম রিলিজ হচ্ছে, থাইরয়েড গ্ল্যান্ড বলছে আরে থাইরক্সিন কম রিলিজ হচ্ছে না, তো তাহলে তো আমাকে আরো বেশি রিলিজ করতে হবে, আরো বেশি কাজ করতে হবে। সেই করতে গিয়ে বেচারা শুরু করলো ওভার ডিউটি, আর তার চোটে ও হয়ে গেল বড় সড়ো ইনক্রিজ গ্ল্যান্ড হয়ে গেল। প্রচুর মানুষের দেখবে গলা এরকম মোটা হয়ে যায়, গলাটা বেশ এরকম ফুলে থাকে থাইরয়েড গ্ল্যান্ডের সমস্যার জন্য। তাহলে এটাও কিন্তু এই সমস্যার জন্যই হবে। এখানে একটা মজার কথা বলি, থাইরয়েড হরমোনের হাইপো থাইরয়েডেশন হোক মানে হাইপো রিলিজ হোক বা হাইপার সিক্রেশন হোক, হাইপো হোক বা হাইপার হোক, দুই ক্ষেত্রেই থাইরয়েড গ্ল্যান্ড সে প্রলিফারেট করতে থাকবে। তাহলে এক্ষেত্রে কেন প্রলিফারেট করলো, যে হরমোন কম, তাহলে ওর প্রয়োজন কি, যে এই হরমোন কম কি হবে, আমাকে আরো বেশি করে হরমোন সিক্রেশন করতে হবে, হরমোন বানাতে হবে। আর সেই করতে গিয়ে ও কি করে ফেলেছে, ও নিজের যে স্ট্রাকচার সেটাকে ইনক্রিজ করে ফেলেছে, সে বেশি পরিমাণে থাইরক্সিন হরমোন রিলিজ করতে গিয়ে। বোঝা গেল। 2 নম্বর একটা জিনিস, ডিউরিং প্রেগনেন্সি যদি এই সমস্যা হয় তাহলে যে ফিটাস জন্মাবে সে ডিফেক্টিভ কন্ডিশনে থাকবে, আর ওটাকেই কি বলা হয়, ক্রেটিনিজম। কি কি সমস্যা হবে সেই ক্ষেত্রে দেখে নেওয়া যাক। স্কিন অ্যাবনর্মাল হবে, লো আইকিউ হবে, মেন্টাল রিটার্ডেশন থাকবে। আমরা প্রচুর বাচ্চাদেরকে এখন এরকম দেখতে পাচ্ছি যাদের ক্ষেত্রে দেখে জন্ম থেকেই তারা কিন্তু ফিজিক্যালি মেন্টালি চ্যালেঞ্জড, স্পেশাল চাইল্ড যারা, তো সেই সমস্যাগুলো কিন্তু এই জায়গা থেকেই আসছে। সেই জন্যে কিন্তু ডিউরিং প্রেগনেন্সি মাদারের প্রপার নিউট্রিশন প্রচন্ড দরকার, নইলে পরবর্তী প্রজন্ম পঙ্গু হয়ে যেতে চলেছে নানা রকম সমস্যার জন্য, নানাবিধ সমস্যার জন্য। তাহলে লো আইকিউ, মেন্টাল রিটার্ডেশন, এই সমস্ত জিনিস হলো। ডিফ মিউটেশন কি রকম হলো, যে সে না কথা বলতে পারবে না শুনতে পারবে, এরকম প্রচুর সমস্যার সম্মুখীন সেই বাচ্চাটাকে সারা জীবনের জন্য হতে হবে। তাহলে এবার যদি আমরা নর্মাল কারোর কথা ভাবি, যে নর্মাল কোনো উইমেনের ক্ষেত্রে যদি এরকম একটা সিচুয়েশন হয় অ্যাডাল্ট কোনো উইমেনের ক্ষেত্রে, তাহলে কি হবে, দ্য মেনস্ট্রুয়াল সাইকেল কিন্তু ডিস্টার্বড হবে। ক্লিয়ার। এইবার চলে এসো হাইপার সিক্রেশনে।
খুবই সহজ ব্যাপার, আগেরটা যেমন কম হয়েছিল এবারটা বেশি। হাইপার সিক্রেশন কিরকম ভাবে হচ্ছে, আচ্ছা হাইপোটা কিরকম ভাবে হয়েছিল, আয়োডিন ডেফিসিয়েন্সি। হাইপারটা কিরকম ভাবে হচ্ছে, সাপোজ থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে কিছু ক্যান্সারাস সেল ঢুকে পড়েছে। ক্যান্সারাস সেল মানেই তো তারা মানে অনিয়ন্ত্রিত বৃদ্ধি, উইদাউট এনি রেগুলেশন, উইদাউট এনি কন্ট্রোল তারা সেল প্রলিফারেট করে চলেছে, সেল ডিভিশন করে চলেছে। তাহলে ডিউ টু ক্যান্সার ইন থাইরয়েড গ্ল্যান্ড বা কোনো নডিউলের ডেভেলপমেন্ট হয়েছে, সেই সব চক্করে পড়ে থাইরক্সিন হরমোন বেশি পরিমাণে রিলিজ হচ্ছে। বোঝা গেল? এক্ষেত্রেও কিন্তু থাইরয়েড গ্ল্যান্ডটা দেখো বড় হয়ে গিয়েছে। কি বলেছিলাম, হাইপো হোক বা হাইপার হোক, থাইরয়েড গ্ল্যান্ড বড় হবেই। ক্লিয়ার? তাহলে এইবার দেখো, ডিউ টু ক্যান্সার অন থাইরয়েড গ্ল্যান্ড, ডিউ টু ডেভেলপমেন্ট অফ নডিউলস অন ইট, কি করবে, এক্সেসিভ রিলিজ অফ থাইরক্সিন, যার প্রভাবে দুটো ডিজিজ আমাদের মনে রাখতে হবে, এক্সophthalmic গয়টার আর গ্রেভস ডিজিজ। ব্যাস, ক্লিয়ার? এই যেখানে দেখতেই পাচ্ছি গ্রেভ ডিজিজের ক্ষেত্রে আই, চোখের কি অবস্থা হয়, চোখ এরকম বিস্ফারিত হয়ে যায়, সামনের দিকে এগিয়ে চলে আসে, বডির বিএমআর রেট প্রচন্ড বেড়ে যায়। সমস্যার কথা বলছি, বিএমআর রেট প্রচন্ড বেড়ে গেছে, তুমি প্রচুর খাবার দাবার কনজিউম করছো, সব ব্রেকডাউন হয়ে যাচ্ছে। এবং অত্যধিক রকমের বিএমআর এর চক্করে তোমার গায়ে যখনই হাত দেওয়া হচ্ছে মনে হচ্ছে যেন বডি একদম হিটেড কন্ডিশনে রয়েছে, যেন জ্বর রয়েছে প্রচন্ড। এবং সেক্ষেত্রেও কিন্তু মানুষ আস্তে আস্তে রুগ্ন হয়ে পড়তে পারেন এবং শারীরিক নানাবিধ সমস্যা দেখা দেবে। বোঝা গেল? নেক্সট, আমরা সেই যে বলেছিলাম থাইরয়েড গ্ল্যান্ডকে উল্টো দিলে কাকে পাবো, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। তাহলে থাইরয়েডের পরে এবার আমরা প্যারাথাইরয়েডকে বুঝবো। এখানে আমাদের মনে রাখতে হবে, রক্তে যখন ক্যালসিয়ামের লেভেল যদি খুব কমে যায়, সেটাকে আবার বাড়িয়ে আগের জায়গায় নিয়ে আসার কাজ করবে এই প্যারাথরমোন। কোত্থেকে রিলিজ হলো, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে। পজিশন কোথায় দেখো, এই যে তোমার থাইরয়েড গ্ল্যান্ড, এটাকে ধরো এটা এখন সোজা কন্ডিশনে রয়েছে, একে যদি আমি উল্টে দিই, তাহলে উল্টে দিলে আমি এরকম স্ট্রাকচার দেখবো, এখানে এরকম চারটে গ্ল্যান্ড আমি দেখতে পাবো। এই যে চারজন, এরা হচ্ছে আমার প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। কাজ কি করছে এরা, না প্যারাথরমোন রিলিজ করছে, যে প্যারাথরমোনের কাজ কি, না বডিতে ক্যালসিয়াম ইনক্রিজ করানো। প্রশ্ন হচ্ছে ক্যালসিয়াম কি করে ইনক্রিজ করবে রক্তের মধ্যে, কোথা থেকে আনবে? ওর আনার জায়গাটা বলি, খুবই মজার, সেটা হচ্ছে ও বেটা বোনস গুলোকে আস্তে আস্তে ভাঙতে আরম্ভ করবে, বোঝোর কাণ্ড। ভেঙে ওখান থেকে ক্যালসিয়াম তুলবে, তুলে এনে ব্লাডের মধ্যে মিশিয়ে দেবে। আর এই চক্করে কি হবে, তোমার বোনস আরো উইক হয়ে যাবে, নড়বড়ে হয়ে যাবে, সমস্যার বিষয়। তেমন আরো একটা কাজও করে, যেমন ও কিডনিতে আমাদের নেফ্রনের সেই আমরা যখন জাক্সটা গ্লোমেরুলারি অ্যাপারেটাস পড়েছিলাম, সেখানে পড়েছিলাম জেজি সেলস অ্যাফারেন্ট দিয়ে আসছে, যেটা তার মধ্যে যে চেঞ্জ, নতুন যে সেলস গুলো রয়েছে তাকে আমরা জেজি সেলস বলছিলাম। তাহলে দেখো, এই যে জেজি সেলস, সেই জেজি সেলস কেও স্টিমুলেট করে কি রিলিজ করার জন্য, ক্যালসিট্রিয়ল রিলিজ করার জন্য, ভিটামিন ডি এর মতো কাজ করবে। ও কি করবে, আমাদের গাট বা ইন্টেস্টাইনের মধ্যে ক্যালসিয়ামের অ্যাবজর্পশনটাকে বাড়িয়ে দেবে, যাতে আমরা যে ফুড কনজিউম করছি তার মধ্যে যতটুকু পরিমাণে ক্যালসিয়াম আছে সেই পুরোটা যেন অ্যাবজর্ব করে ফেলতে পারে। এইভাবে কি করছে, ব্লাডে ক্যালসিয়ামের লেভেল কিন্তু ইনক্রিজ করে এই হরমোনটা। তাহলে ক্যালসিটোনিন এবং প্যারাথরমোন একে অপরের উল্টো কাজ করছে। একটু আগেই আমরা দুজনকেই পড়েছি, ক্যালসিটোনিন এবং প্যারাথরমোন। ক্লিয়ার? এরপরে আমরা চলে আসবো থাইমাস গ্ল্যান্ডে। নেক্সট ভিডিও থাইমাস গ্ল্যান্ড থেকে। এইবার আমাদের টপিক হলো থাইমাস গ্ল্যান্ড। থাইমাস গ্ল্যান্ডের পজিশনটা সবার প্রথমে আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করব। আমাদের ঠিক দুটো লাংস, সেই দুটো লাংসের মিডিলে একটু বাম দিক ঘেঁষে আমরা জানি কি, না আমাদের হার্ট পজিশন করছে, ঠিক সেই হার্টের একটু উপরের দিকে, আর দুদিকে লাংসের মাঝ বরাবর রয়েছে এই গ্ল্যান্ডটি, যাকে আমরা বলছি থাইমাস গ্ল্যান্ড। লোবিউলার স্ট্রাকচার দেখেই বোঝা যাচ্ছে যে এর মধ্যে মূলত দুটো লেফট আর রাইট লোব রয়েছে, এবং একটা লোবের মতো স্ট্রাকচার, লোবিউলার স্ট্রাকচার, ছোট ছোট গ্ল্যান্ড রয়েছে এর মধ্যে প্রচুর, সেরকমও আমরা দেখতে পাচ্ছি। দেখেই বোঝা যাবে যে এটা একটা সিক্রেটিং অর্গান। এটাই হচ্ছে আমাদের থাইমাস গ্ল্যান্ড। এবার এর লোকেশন যদি আমরা একটু খেয়াল করতে চাই, তাহলে কি দেখলাম, না বিটুইন লাংস
আমরা এখানে দেখতে পেয়েছি যে বিটুইন লাংস, 1 নম্বর কথা। 2 নম্বর, বিহাইন্ড স্টারনাম, মানে এর সামনে আমাদের যে চেস্ট বোন থাকে, যেটাকে আমরা স্টারনাম বলছি, যার সাথে আমাদের রিবস গুলো কানেক্টেড থাকে, তাহলে সেই স্টারনামের ঠিক পিছনের দিকে। এবং ভেন্ট্রাল সাইড অফ অ্যাওর্টা, আমাদের ডর্সাল অ্যাওর্টার ঠিক ভেন্ট্রাল সাইডে পজিশন করছে। এইবার জানতে হবে এই গ্ল্যান্ডটার সম্বন্ধে আমরা কেন পড়ছি, তার কারণ খুব গুরুত্বপূর্ণ একটা কাজ এই গ্ল্যান্ডটা করে থাকে, সেটা হচ্ছে আমাদের বডির যে ইমিউনিটি সেটাকে কিন্তু কন্ট্রোল করে, রেগুলেট করে। কিরকম ব্যাপার, আমাদের বডির ইমিউনিটি আমরা জানি যে ব্লাড সার্কুলেটরি সিস্টেমের পাশাপাশি আরো একটা সার্কুলেটরি সিস্টেম আমাদের আছে, যেটাকে আমরা বলি কি না, লসিকা সংবহন তন্ত্র বা লিম্ফ্যাটিক সিস্টেম। সেই লিম্ফ্যাটিক সিস্টেমের একটা খুব বড় দায়িত্ব হচ্ছে তার মাধ্যমে আমাদের ইমিউনিটির যে সেলগুলো আমরা আমাদের বডিতে ইমিউন সিস্টেমকে কন্ট্রোল করার বা চালিয়ে নিয়ে যাওয়ার বা আমাদের ইমিউনিটিকে প্রপার রাখার দায়িত্বপ্রাপ্ত, সেই সেলগুলো ওই লিম্ফের মাধ্যমে তারা কিন্তু আমাদের বডিতে সঞ্চারিত হয় এবং তারা তাদের কাজটা করে থাকে। এইবার এই যে গ্ল্যান্ডটা, যেটাকে আমরা বলছি থাইমাস গ্ল্যান্ড, সে কি করে, আমাদের বডি ইমিউনিটিকে রেগুলেট করতে পারে বা কন্ট্রোল করতে পারে। খুব স্ট্র্যাটেজিক্যাল এর পজিশনটা ঠিক এই জায়গায় রয়েছে থাইমাস গ্ল্যান্ড, এখানে রয়েছে স্প্লিন। এরা সবাই কিন্তু এই লিম্ফ এর মাধ্যমে বা লিম্ফ্যাটিক সিস্টেমের মাধ্যমে আমাদের বডির ইমিউনিটিকে কন্ট্রোল করে। এইবার ইমিউনিটিকে কন্ট্রোল করার জন্য ও যে হরমোনটা রিলিজ করে তার নাম হচ্ছে থাইমোসিন। এবার থাইমোসিন কিভাবে কাজ করে না, দুটো উপায়, সেটা হচ্ছে সেল মিডিয়েটেড ইমিউনিটি আর হিউমোরাল ইমিউনিটি। মূলত আমাদের ইমিউনিটির দুটো উইং, সেল মিডিয়েটেড ইমিউনিটি এবং হিউমোরাল ইমিউনিটি, আমরা সকলে এটা জানি। এইবার সেল মিডিয়েটেড ইমিউনিটির মাধ্যমে থাইমোসিন দ্বারা কি করছে, টি লিম্ফোসাইট বানাচ্ছে, যেটা আমাদের সেল মিডিয়েটেড ইমিউনিটির খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। এইবার শুধুমাত্র টি লিম্ফোসাইট না, তার সঙ্গে কি করছে, ম্যাচুরেশন অ্যান্ড ডিফারেন্সিয়েশন অফ টি লিম্ফোসাইট, সেটাও কিন্তু এই থাইমোসিনের প্রভাবেই হচ্ছে। এবং যা তার পরবর্তীকালে এই ম্যাচুরেশন আর ডিফারেন্সিয়েশনের মাধ্যমে কি তৈরি হচ্ছে, কি সেগুলোর নাম কি, সেটা হচ্ছে টি হেল্পার সেল, টি কিলার সেল, টি সাপ্রেসার সেল, টি মেমোরি সেল। এরা প্রত্যেকেই কিন্তু আমাদের এক্ষেত্রে সেল মিডিয়েটেড ইমিউনিটির খুব গুরুত্বপূর্ণ পার্ট। আমরা এর ডিটেলসে যাচ্ছি না যে ওরা কি কাজ করছে। এইবার আমরা চলে আসি হিউমোরাল ইমিউনিটিতে। হিউমোরাল ইমিউনিটিতে আমরা দেখতে পাচ্ছি যে বি লিম্ফোসাইট এখানে বসে আছে। ওর ক্ষেত্রে ছিল টি লিম্ফোসাইট, এর ক্ষেত্রে বি লিম্ফোসাইট। হিউমোরাল ইমিউনিটির খুব গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে প্লাজমা সেল এবং তার থেকে ফাইনালি অ্যান্টিবডি প্রোডাকশন, যেটা আমাদের বডির ইমিউনিটির একদম লাস্ট লাইন অফ ডিফেন্স। সবাই হেরে যাওয়ার পরে যে লড়াইটা শুরু করে সেটা হচ্ছে আমাদের অ্যান্টিবডি। এবং এছাড়া মেমোরি সেলের ব্যাপারও এখানে রয়েছে। তাহলে ফাইনালি আমাদের কিন্তু অ্যান্টিবডি প্রোডাকশন সবকিছুই কিন্তু এই থাইমোসিনের মাধ্যমেই কন্ট্রোল হচ্ছে। বডির ওভারঅল পুরো ইমিউনিটি কিন্তু এই থাইমোসিন হরমোন এবং আমাদের থাইমাস গ্ল্যান্ড সে রেগুলেট করছে। বয়সের সঙ্গে সঙ্গে যখন বার্ধক্য আসতে থাকে, এজিং এর ফলে এই থাইমাস গ্ল্যান্ড আস্তে 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 ডিগ্রেড হতে থাকে। আর ডিউ টু দ্য ডিগ্রেডেশন অফ থাইমাস গ্ল্যান্ড, বয়সের সাথে সাথে কিন্তু বডির ইমিউনিটিও কিন্তু আস্তে আস্তে কমতে থাকে। নেক্সট এরপরেই আমরা চলে আসছি প্যানক্রিয়াসে। এবার এই প্যানক্রিয়াস এমন একটা জায়গা, একমাত্র সব থেকে ইউনিক ব্যাপার এর যেটা, সেটা হচ্ছে এ বোথ এক্সোক্রাইন এবং এন্ডোক্রাইন গ্ল্যান্ড হিসেবে কিন্তু প্যানক্রিয়াস কাজ করে। একে আমরা কিন্তু এইভাবে আমরা পেয়েছি যে এটা কিন্তু এক্সোক্রাইনও এবং তার সাথে সাথে এন্ডোক্রাইনও। এবার প্যানক্রিয়াসের ঠিক যে জায়গাটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড হিসেবে কাজ করছে, সেটা হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, এবং সেটা নিয়ে আজকে আমরা আমাদের পড়াটাকে এগোবো বা আমাদের আজকে টপিকের মধ্যে সেইটাকে রাখবো। এবার তাহলে প্যানক্রিয়াসের মধ্যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সটাকে যদি আমরা একটু ডিটেলসে দেখি, তার মধ্যে মূলত আমরা 3 রকমের সেল পাবো। দেখো, এটা হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, প্যানক্রিয়াস থেকে আমরা দেখছি। এটাকে আমরা যদি এখানটায় মাইক্রোস্কোপের নিচে যদি দেখি, তখন আমরা এইরকম একটা স্ট্রাকচার পাচ্ছি। এবং সেখানে আমরা কি দেখছি, এটা ঠিক মাইক্রোস্কোপিক না, মানে ওটাকে একটু আমরা আরো জুম করে যদি দেখি ওর ভেতরে কি রয়েছে সেটা যদি আমরা জানার চেষ্টা করি, তখন এরকম একটা ডায়াগ্রাম পাবো। এটা কিন্তু মাইক্রোস্কোপিক ডেফিনেটলি না। এবার এই যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান, এই যে আইলেটস গুলো রয়েছে, এই আইলেটসে কি রয়েছে, আইলেটসে রয়েছে মূলত 3 টাইপের সেল, আলফা সেল, বিটা সেল আর ডেল্টা, সে আসছি পরে। তাহলে ধরো আলফা সেল এবং বিটা সেল, এরাই হচ্ছে এখানকার মূল কারিগর।
একদম প্রথমে আলফা সেলে যায়। এটার কাজ আমরা অনেকেই জানি যে আলফা সেল থেকে গ্লুকাগন বেরোবে, যেই গ্লুকাগন আমাদের ব্লাড গ্লুকোজ লেভেলকে ইনক্রিজ করাবে। দ্যাটস ওয়াই ওর নাম হাইপার গ্লাইসেমিক। যদি ব্লাড গ্লুকোজ লেভেলকেও কমাতো তাহলে ওর নাম কি হতো? হাইপোগ্লাইসেমিক। যেহেতু বাড়াচ্ছে তাই ওর নাম হাইপার গ্লাইসেমিক। এটা আমাদের কিন্তু খেয়াল রাখতেই হবে। সেই হাইপো আর হাইপারের গল্পটা, হাইপো মানে কম, হাইপার মানে বেশি। এবার ব্লাড গ্লুকোজ লেভেল ও কি করে বাড়াচ্ছে? সেটা হচ্ছে গ্লাইকোজেন বডিতে যা থাকবে সেটাকে ব্রেকডাউন করে গ্লুকোজে ট্রান্সফার করবে এবং সেই গ্লুকোজটাকে কিন্তু আমার ব্লাডের মধ্যে ও মিশিয়ে দেবে। ঠিক এই প্রসেসটাতে কিন্তু ও আমার বডির মধ্যে যে ব্লাড আছে, ব্লাডের গ্লুকোজ লেভেল বাড়াচ্ছে। তাইলে গ্লাইকোজেনোলাইসিস এই প্রসিডিওরটা ও চালাচ্ছে এবং আরো একটা কাজও করছে। বডিতে যে সেলস রয়েছে সেই সেলস গুলো যদি প্রচুর পরিমাণে গ্লুকোজকে ইনটেক করে নেয় তাহলে ব্লাডে সেই গ্লুকোজ থাকবে না। সুতরাং ব্লাডে গ্লুকোজকে বাড়াতে গেলে সেলগুলো যাতে প্রচুর পরিমাণে গ্লুকোজ না ইনটেক করে সেটাকে দেখতে হবে, ইনটেক করাটা বন্ধ করাতে হবে। তাহলে ও কি করে? রিডিউস দ্য সেলুলার আপটেক অফ গ্লুকোজ অ্যান্ড অ্যামাইনো অ্যাসিডস। এগুলো কিন্তু সেলের মধ্যে যাতে গ্লুকোজ গুলোর ইনটেক না হয় সেটা কিন্তু ও লক্ষ্য রাখছে। যদি ইনটেক হয়ে যায় প্রচুর পরিমাণে তাহলে তো ব্লাড গ্লুকোজ লেভেল বাড়বে না। এবং ঠিক এর উল্টো দিকে রয়েছে বিটা সেল। ঠিক এর উল্টো কাজ করে ইনসুলিন হরমোনের মাধ্যমে, যেটা আমরা প্রত্যেকেই প্রায় জানি ইনসুলিন হরমোনের কাজ। তাহলে ও কি করছে? একে দেখো আমরা হাইপোগ্লাইসেমিক বলছি। কেন হাইপো বলছি? না, ব্লাড গ্লুকোজ লেভেলকে ও ডিক্রিজ করাচ্ছে বলে ওকে আমরা হাইপোগ্লাইসেমিক বলছি। যদি ও ইনক্রিজ করাতো তাহলে একে আমরা হাইপার বলতাম। তেমন আমরা গ্লুকাগনকে কিন্তু খেয়াল রাখতে হবে, হাইপার গ্লাইসেমিক বলেছি কেন? কারণ ও ব্লাড গ্লুকোজ লেভেলকে ইনক্রিজ করাচ্ছে। এবার ইনসুলিনের কাজগুলো দেখা যাক। হাইপোগ্লাইসেমিক তো আমরা বুঝলাম, কিন্তু সে কি করলো? ব্লাড গ্লুকোজ লেভেলকে কি করে ডিক্রিজ করাচ্ছে সে? কারণ সে কি করাচ্ছে? সেলুলার আপটেক অফ ব্লাড গ্লুকোজকে বাড়িয়ে দিচ্ছে। প্রত্যেকটা সেলের মধ্যে যাতে গ্লুকোজের পারমিয়াবিলিটি বা ভেদ্যতা বেড়ে যায় সেটা চেষ্টা করছে। তাহলে কি হবে? একটা সেলের মধ্যে গ্লুকোজ যখন ঢুকে গেল তখন সারাউন্ডিং যে এনভায়রনমেন্ট বা ব্লাড, সেখানে কিন্তু গ্লুকোজের অ্যামাউন্ট কমে যাবে। তাহলে এটা একটা খুব সহজ একটা প্রসেস, যেটা দুজনে একটা আর একটার উল্টো কাজ করছে এবং করে আমাদের ব্লাড গ্লুকোজকে রেগুলেট করছে। এবং সেই ডেল্টা সেল যদি চলে আসে সে কি করবে? সে আলফা আর বিটাকে দুজনকে রেগুলেট করবে। তাহলে আলফা এবং বিটা এই দুজনের কন্ট্রোল করছে কিন্তু আবার ডেল্টা। আর এরা সবাই রয়েছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, যেটা হচ্ছে আমাদের প্যানক্রিয়াস। এটুকুই ছিল প্যানক্রিয়াসের কি না এক্সোক্রিন গ্ল্যান্ডের রিলেটেড যে অংশটা সেটা। এটা কিন্তু এন্ডোক্রিন নিয়ে মানে এন্ডোক্রিন গ্ল্যান্ডের যে অংশটা সেটা, এক্সোক্রিনে আমরা যাচ্ছি না। এরপরে নেক্সট একটা জিনিস খুব মজার, সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। আমাদের আজকালকার দিনে ব্লাড সুগার এবং প্রত্যেকেই আমরা বলি, একটু বয়স্ক মানুষদের প্রত্যেকেরই দেখা যাচ্ছে এখন অনেক মানে প্রতিটা ফ্যামিলিতে একজন করে অন্তত থাকছে যাদের ব্লাড সুগারের সমস্যা। আমরা বলি সুগার আছে, সুগার আছে, মানে সুগার রিলেটেড কোনো একটা সমস্যা। তাদেরকে ইনসুলিন নিতে হয়, শরীরে আরো নানা রকম সমস্যা দেখা যায়। সেই সমস্যাগুলো ঠিক কি কারণে হয় এবং কিভাবে হয় সেইগুলো আমরা আজকে একটু খুব সুন্দরভাবে দেখার চেষ্টা করব। সাপোজ তোমার বডিতে, আচ্ছা একটা কথা প্রথমেই বলে দিই, সেটা হচ্ছে তুমি মিষ্টি বেশি খাচ্ছ না কম খাচ্ছ তার উপর ডিপেন্ড করে তোমার সুগার হবে না। এটা সবচেয়ে বড় একটা মিথ, আর প্রচুর লোক এটা জেনেও গিয়েছে। ওটা খুব বোকা বোকা কথা। সুগার হয়ে যাওয়ার পরে তোমাকে সুগার ইনটেকটাকে কন্ট্রোল করতে হবে, 2 নম্বর। এবং 3 নম্বর বিষয় হচ্ছে এক্সেসিভ সুগার ইনটেক তোমার বডির বিভিন্ন রকম সমস্যা আনতে পারে। সুগার হওয়ার ব্যাপার বলছি না, ওবেসিটির সমস্যা করলো, ওয়েট গেইন করিয়ে দিল, এজিং বেড়ে গেল, ইত্যাদি নানা রকমের সমস্যা কিন্তু যদি এক্সেসিভ রকমের সুগার ইনটেক করো সেক্ষেত্রে হতে পারে। তাই জন্য সুগার ইনটেককে মানুষ কন্ট্রোল করবে বা কন্ট্রোল করাটা উচিত, সেটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। কিন্তু একথা আমরা কখনোই বলতে পারি না যে সুগার ইনটেকের ফলে কোনো একজন মানুষের সুগারের সমস্যা বা সুগার রিলেটেড ডিজিজ হচ্ছে, একেবারেই সেটা বলা যায় না। প্রথমেই মনে রাখতে হবে যে সুগার রিলেটেড যে ডিজিজ গুলো সেগুলো মূলত হয় আমাদের বডিতে যদি সাফিসিয়েন্ট অ্যামাউন্টের ইনসুলিন হরমোনটা রিলিজ না হয় বা তৈরি না হয়, সেই ক্ষেত্রে বাইরে থেকে আমাদের ইনসুলিন ইনটেক করতে হয়। এতে কি সমস্যা হয়? আমরা যে সুগার ইনটেক করছি সেটাকে বডি প্রপারলি ম্যানেজ করতে পারে না বা মেটাবোলাইজ করতে পারে না, প্রপারলি স্টোর করতে পারে না, ব্লাডের মধ্যে ছেড়ে দেয়। এবার ব্লাড এক্সেসিভলি তখন সুগারে ভর্তি হয়ে যায়, তার মধ্যে প্রচুর পরিমাণে সুগার চলে আসে। তাহলে এখানে দেখা যাক সমস্যাটা কি হচ্ছে। ধরো প্যানক্রিয়াসের কাজ আমরা পড়েছি। এবার এই প্যানক্রিয়াস সেই ইনসুলিন হরমোন তার
রিলিজ করার কথা। এইবার সাপোজ কোনো কারণে প্যানক্রিয়াসে কিন্তু প্রপার বা সাফিসিয়েন্ট অ্যামাউন্টে ইনসুলিন হরমোনটাকে রিলিজ করতে পারছে না, তার ফলে আমরা কি দেখছি, ডায়াবেটিস হচ্ছে, ডায়াবেটিস মেলিটাস যাকে বলা হয়। এবার যেহেতু ব্লাডের মধ্যে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ ইনসুলিন নেই, তাই জন্য গ্লুকোজকে ম্যানেজ করতে পারছে না বডি, আমাদের ব্লাডের মধ্যে ব্লাড গ্লুকোজ লেভেল এক্সেসিভলি রকম বেড়ে যাচ্ছে। তাহলে তার ফলশ্রুতিতে কি হলো, দেখা যাচ্ছে যে ব্লাড ভেসেলস এর মধ্যে যে ব্লাড রয়েছে বডিতে, তার হাই গ্লুকোজ লেভেল ইন ব্লাড, সমস্যার বিষয়। এবার এই যে হাই গ্লুকোজ লেভেল ইন ব্লাড, এ একটা কি কি সমস্যা করছে সেগুলো আমরা একটার পর একটা দেখতে থাকবো। সেটা হচ্ছে যে আমাদের এক্সক্রিটারি অর্গান কিডনি, সে ওই ব্লাড থেকে এক্সক্রিটারি ম্যাটার গুলো টেনে টেনে বের করতে গিয়ে দেখা যাচ্ছে খানিকটা অ্যামাউন্ট অফ সুগার ওই ইউরিনের মধ্যে চলে আসছে। কেন? কারণ ব্লাডের মধ্যে এক্সেসিভ রকমের সুগার চলে এসেছে। এই রকম সিচুয়েশনটাকে তখন আমরা কি বলবো, না এটাকে বলবো গ্লুকোসিউরিয়া। এবার ইনক্রিজ গ্লুকোজ ইন ইউরিন, ইউরিনের মধ্যে যদি গ্লুকোজের অ্যামাউন্টটা বেড়ে যায়, তাহলে বোঝা গেল ইউরিনের সমস্যা হচ্ছে, আমাদের কিডনির নানা রকম সমস্যা হচ্ছে, ক্ষতি হচ্ছে। এইবার আরো একটা কথা ভাবো, ঠিক যখন কোনো মানে ইউরিনের মধ্যে এবং ব্লাডের মধ্যে, বোধ ক্ষেত্রে ইউরিনের মধ্যেও সুগারের পরিমাণ বেড়ে গিয়েছে, তাহলে তার কনসেন্ট্রেশন বাড়বে। ইউরিনের টোটাল যে অ্যামাউন্ট, তার মধ্যে কনসেন্ট্রেশন বাড়ছে, তার ঘনত্ব বাড়ছে। এবার খুব ঘন একটা জিনিসকে যখন বডি থেকে রিলিজ করতে হবে, সেটাকে রিলিজ করার জন্য এক্সেসিভ অ্যামাউন্ট অফ ওয়াটারও লাগবে, তাই না? যদি ওটা হাইপোটনিক হতো তাহলে আমার বেশি ওয়াটারের দরকার নেই, যেহেতু হাইপারটনিক তাহলে ও প্রচুর পরিমাণে ওয়াটার কনজিউম করে নিচ্ছে ডিউরিং ইউরিনেশন। তাহলে দেখো, প্রথমত সমস্যা হলো ইউরিনের মধ্যে আমার সুগার রিলিজ হয়ে যাচ্ছে, দ্যাট ইজ কল গ্লুকোসিউরিয়া। এবার গ্লুকোসিউরিয়ার চোটে ইউরিন হয়ে গেছে হাইপোটনিক, আর হাইপোটনিক ইউরিনকে বডি থেকে রিলিজ করানোর জন্য এক্সেসিভ অ্যামাউন্ট অফ ওয়াটার লসও কিন্তু আমার হচ্ছে। এইবার এই যে এক্সেসিভ অ্যামাউন্ট অফ ওয়াটার বডি থেকে বেরিয়ে যাচ্ছে, সেটাও তো আমার কিন্তু সমস্যা করবে। আচ্ছা, কিরকম সমস্যা করবে, না যেহেতু ইউরিনের কনসেন্ট্রেশন বেশি হচ্ছে, বেশি পরিমাণে জল আমি তার মধ্যে দিয়েছি, তাহলে টোটাল আমার ধরো 1 লিটার বা 1.5 লিটার ইউরিন তৈরি হওয়ার উচিত সারাদিনে সাপোজ, সেটা এখন দেখা যাচ্ছে ওই ডাইলিউট করার জন্য বেশি পরিমাণে ইউরিন আমি জল যোগ করেছি, তার ফলে ইউরিনটা এখন 1.5 থেকে 1 লিটার থেকে সেখান থেকে বেড়ে চলে গেল 2 থেকে 3 লিটারে। এই জিনিসটাকে বলা হয় পলিইউরিয়া। এর ফলে কি হচ্ছে, ঘন ঘন আমার কিন্তু ইউরিনেশনের প্রয়োজন হবে, তাহলে ইন্টারভাল বিটুইন ইউরিনেশন সেটা কিন্তু ডিক্রিজ হয়ে যাবে। একজন মানুষ একবার ওয়াশরুমে যাওয়ার সাপোজ 2 থেকে 3 ঘন্টা পরে নেক্সট টাইম যায়, কিন্তু যেহেতু তার এই সমস্যাটা হচ্ছে, তার যতটা পরিমাণে ইউরিন তৈরি হওয়ার কথা তার থেকে বেশি পরিমাণে ইউরিন তৈরি হচ্ছে, অ্যামাউন্টটা বেশি, প্রচুর পরিমাণে ওয়াটার কনজিউম করে নিচ্ছে, কারণ ইউরিনের মধ্যে প্রচুর পরিমাণে সুগার রয়েছে। সেই সুগারটার চোটে কি হচ্ছে, ইউরিনটা ঘন হয়ে গেছে, ফলে ওকে ডাইলিউট করার জন্য বডি অনেকটা জল ওর মধ্যে ঢুকিয়ে দিয়েছে, তার ফলে একটা এক্সেসিভ অ্যামাউন্ট, হিউজ অ্যামাউন্ট অফ ইউরিন তৈরি হচ্ছে। বারবার কিন্তু ওয়াশরুমে যেতে হচ্ছে, 15 মিনিটস অন্তর অন্তর, 15 মিনিটস অন্তর অন্তর। বয়স্কদের ক্ষেত্রে এই সমস্যা আমরা অনেককেই দেখি, হ্যাঁ, বাড়িতে বয়স্কদের ক্ষেত্রে যে তাদের এই সমস্যা কিন্তু হয়, এবং তার কারণটা হচ্ছে এটা। এবার তাহলে পলিইউরিয়া হয়ে গেল, বারবার বারবার আমাকে ইউরিনেশনে যেতে হচ্ছে, সেটা ডেফিনেটলি একটা প্রবলেম, বারবার ওয়াশরুমে যাওয়া। এবং তার থেকে বড় প্রবলেম, বডি থেকে এক্সেসিভ অ্যামাউন্ট অফ ওয়াটার লস। তাহলে এর ফলে বডিতে ওয়াটার ডেফিসিয়েন্সি হবে, কারণ বডির ওয়াটার সব চলে যাচ্ছে ইউরিনের চোটে। এইবার এই যে বডিতে এই যে ওয়াটার ডেফিসিয়েন্সি হচ্ছে, তার ফলে কিন্তু তোমার কিছুক্ষণ অন্তর অন্তরই জল পিপাসা পাবে। তাহলে বডির ডিহাইড্রেশন হচ্ছে, সেই ডিহাইড্রেশনের চোটে তোমার বডি কিন্তু জল চাইছে, যেটাকে আমি পলিডিপসিয়া বলছি। পলিডিপসিয়া হচ্ছে হাই থ্রাস্ট অফ ওয়াটার। তাহলে কেন পলিডিপসিয়া হলো, বোঝা গেল। তাহলে ইউরিনের চোটে প্রচুর জল, এক্সেসিভ ওয়াটার বডি থেকে লস হচ্ছে, তাই আমার ডিহাইড্রেশন হয়ে গেল। সেই ডিহাইড্রেশনের চোটে পরবর্তীকালে দেখা গেল পলিডিপসিয়ার সমস্যা হয়ে গেল। এইবার এইখানে আরো একটা জিনিস আমাদের একটু জেনে রাখতে হবে, গ্লুকোজ ইজ ড্রেনিং আউট, সো বডি সেলস আর ডেফিসিয়েন্সি অফ গ্লুকোজ। তোমার যে গ্লুকোজ সেটা কিন্তু ইউরিনের মাধ্যমে রিলিজ হয়ে যাচ্ছে, তাহলে বডি সেলের যে ন্যূনতম গ্লুকোজটা পাওয়ার দরকার ছিল সেটুকুও বডি সেল পাচ্ছে না। তাহলে এটা একটা সমস্যা হচ্ছে, বডি সেলগুলো তখন না খেয়ে পড়ে রয়েছে, তাদের যেটুকু গ্লুকোজের যে দরকার সেটুকু তারা পেলো না। এর ফলে আবার আরো একটা সমস্যা হলো, এর ফলে কি হবে, যে ধরো তোমার আহ, শরীরের যে প্রপার নারিশমেন্ট সেটা কিন্তু থাকবে না। আহ, যাদের আমরা দেখেছি
যে ব্লাড সুগারের সমস্যা তাদের দেখেছি শরীর আস্তে আস্তে ভাঙতে শুরু করে, হেলদি বডি কিন্তু আর কোনোভাবেই থাকে না। তাহলে এই জায়গায় একটা নতুন সমস্যা আবার অ্যারাইজ করলো, সেটা হচ্ছে পলিফ্যাজিয়া। এটা কি হচ্ছে? এটার ব্যাপারটা হলো যে যেহেতু সুগার প্রচুর পরিমাণে বডি থেকে বেরিয়ে যাচ্ছে, ফলত আমার বডি সেলস সে কিন্তু সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ নিউট্রিশন রাদার যেটুকু সুগার সেলের প্রয়োজন সেটা সে পাচ্ছে না। তোমার প্রচন্ড খিদে পাচ্ছে কিছুক্ষণ অন্তর অন্তর, বারবার, একবার একটু খাওয়া হলো, আধ ঘন্টা 15 মিনিট পরে আবার একটু খেতে হচ্ছে। এই সমস্যা কিন্তু দেখা যাচ্ছে। তাহলে এই পলিফ্যাজিয়া কেন হলো? কারণটা কিন্তু এখানে যে সুগার চলে গেছে বডি থেকে বাইরে ইউরিনেশনের মাধ্যমে, তাই জন্য আমার যে বডি সেলগুলো রয়েছে তারা কিছু খেতে পাচ্ছে না। এবার এরা কিন্তু কিছুক্ষণ অন্তর অন্তরই ফুড চাইবে, তাই জন্য তোমার খিদে বা খাওয়ার ইচ্ছা কিছুক্ষণ অন্তর অন্তরই হবে। দোষটা কিন্তু তোমারও নয়, তোমার বডি সেলেরও নয়। আর ঠিক এই মুহূর্তে ধরো এই খিদেটাকে সামাল দেওয়ার জন্য যেহেতু বডি সেলস সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ ফুড পাচ্ছে না, সে তখন কি করবে আর কি, সে তখন তোমার যে বডি ফ্যাট রয়েছে বডির, সেগুলোকে কিন্তু এবার ব্রেকডাউন শুরু করবে, এবং সেটাও সব থেকে খতরনাক বিষয় যেটা সেটা হচ্ছে ইনকমপ্লিট ব্রেকডাউন। ইনকমপ্লিট ব্রেকডাউন করে ওখান থেকেও এনার্জি জোগাড় করার চেষ্টা করবে। এবার সেইটা করার চক্করে বডিতে একটা খুব সাংঘাতিক জিনিস তৈরি হবে যেটাকে বলা হচ্ছে কিটোন বডি। এবার এই কিটোন বডির মধ্যে থাকাটা খুব সমস্যাব্যঞ্জক, তাই জন্য একে এবার বের করতে হবে কিডনির মাধ্যমে। আর সেইটা করতে গিয়ে হয়ে যাওয়ার চান্স থাকে কিডনি ফেলিওর। তাহলে বোঝা গেল এই পুরো জিনিসটা কিরকম ভাবে একটার সাথে একটা কানেক্টেড রয়েছে। আমরা যদি একদম শুরু থেকে দেখি, কারোর একজন ইনসুলিনের সমস্যা হলো, ডায়াবেটিস মেলিটাস হলো, তার ব্লাডে ইনসুলিন বেড়ে গেল, সেই ইনসুলিন ব্লাডে বেড়ে যাওয়ার চক্করে ইউরিনের মাধ্যমে ইউরিনের মাধ্যমে সুগার বেরোতে লাগলো। এবার ইউরিনে এত পরিমাণে সুগার বেরোতে গিয়ে হাইপারটনিক ইউরিন হয়ে গেছে, খুব ঘন হয়ে গেছে, তার ফলে প্রচুর পরিমাণে জলও টেনে নিয়ে চলে যাচ্ছে। এবার এক্সেসিভ অ্যামাউন্ট অফ জল যুক্ত হয়েছে ওর সাথে, তার ফলে কি হচ্ছে, ইউরিনের পরিমাণ বেড়ে গেছে, কিছুক্ষণ অন্তর অন্তরই বাথরুমে ছুটতে হচ্ছে। নট অনলি দ্যাট, বডি থেকেও প্রচুর পরিমাণে ওয়াটার বেরিয়ে চলে যাচ্ছে, তার ফলে বডিতে ডিহাইড্রেশন হচ্ছে। বডির মধ্যে ওয়াটারের ডেফিসিয়েন্সির জন্য যা যা সমস্যা হওয়ার কথা সেই সব কিছু হচ্ছে, জল খেতে ইচ্ছা করছে বারবার। এবং প্রচুর পরিমাণে সুগার বডি থেকে বেরিয়ে যাওয়ার চক্করে তোমার বডির যে সেলস তারা ন্যূনতম নিউট্রিশনটা পাচ্ছে না, তার ফলে তারা বাধ্য হচ্ছে কি, যে ইনকমপ্লিট ব্রেকডাউন করাতে কার বডির মধ্যে যে ফ্যাট গুলো জমা রয়েছে, আর সেই ফ্যাটের ইনকমপ্লিট ব্রেকডাউন করতে গিয়ে তৈরি হয়ে গেল কিটোন বডি, যেটা আবার পরবর্তীকালে তোমার কিডনিটাকেই ড্যামেজ করাবে। ক্লিয়ার? তাহলে পুরো ব্যাপারটা কিরকম ভাবে একটার সঙ্গে একটা কানেক্টেড আমরা একদম সুন্দর করে গল্পের মতো করে বুঝলাম। নেক্সট আমাদের পার্ট হচ্ছে সুপ্রারেনাল গ্ল্যান্ড বা অ্যাড্রেনাল গ্ল্যান্ড। এই অ্যাড্রেনাল গ্ল্যান্ডের যদি আমরা ছবিটা দেখি, তাহলে আমরা এইরকম একটা ছবি দেখতে পাবো, যে এই হচ্ছে আমাদের কিডনির স্ট্রাকচার। সেই কিডনির যে স্ট্রাকচার, কিডনির ঠিক মাথার উপরে এই টুপির মতো বসে রয়েছে কি না অ্যাড্রেনাল গ্ল্যান্ড। খুব ভালো কথা, এই পর্যন্ত আমাদের কারোর কোনো সমস্যা নেই। এইবার দেখা যাক এই অ্যাড্রিনাল গ্ল্যান্ডটাকে, দেখো এটা যদি আমরা একটা ক্রস সেকশন কাটি তাহলে জিনিসটাকে কিরকম দেখতে লাগবে। ঠিক এই রকমই হবে অ্যাড্রিনাল গ্ল্যান্ডের স্ট্রাকচারটা। এইবার যখন আমরা ওটাকে কাটলাম, ভেতর কেটে সাইডটা থেকে কিরকম দেখা যাচ্ছে, এবার কাটলেই কিন্তু দুটো পার্ট আমরা একদম প্রথমে বুঝতে পারবো, সেটা হচ্ছে একটা হচ্ছে অ্যাড্রেনাল কর্টেক্স, সেটা বাইরের অংশ, আর ভেতরের অংশের নাম কি অ্যাড্রেনাল মেডালা। তাহলে এইটা কি, এটা হচ্ছে আমার কর্টেক্স রিজিয়ন, আর ভেতরের অংশের নাম কি মেডালা। ক্লিয়ার? কিন্তু এখানেই শেষ না, এই জায়গাটাকে যখন কেটে আমরা আরো ম্যাগনিফাই করে বড় করে দেখব, তখন আমরা এইরকম একটা স্ট্রাকচার পাবো। এর মধ্যে কোনটা কর্টেক্স কোনটা মেডুলা ভালো করে দেখো। এই উপর থেকে এই পর্যন্ত এই পুরো অংশটাই কিন্তু কর্টেক্স রিজিয়ন, আর নিচের অংশটা মেডুলা রিজিয়ন। তাহলে মেডুলার একটাই লেয়ার, মেডুলা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু কর্টেক্সের তিনটে লেয়ার থাকবে। সেটা হচ্ছে একদম বাইরে জোনা গ্লোমেরুলুসা, তারপরে আসবে জোনা ফ্যাসিকিউলাটা, তারপরে আসবে জোনা রেটিকিউলারিস। এই ফ্যাসিকিউলাটা সব থেকে চওড়া, গ্লোমেরুলারিস সব থেকে বাইরে, আর সব থেকে ভেতরেরটা হচ্ছে এইটা। তাহলে এই তিনটে লেয়ারকে নিয়ে কিন্তু আমাদের কর্টেক্স রিজিয়ন তৈরি, আর একটাই রিজিয়ন নিয়ে তৈরি মেডুলা। এখানে কি রয়েছে, ক্যাপসুল, মানে ওই যে আবরণীটা। বোঝা গেল? তাহলে এইবার চলে এসো, আমরা তাহলে কর্টেক্স আর মেডুলা ধরে আস্তে আস্তে এগোতে থাকি, কে কি হরমোন রিলিজ করছে আমরা খুব সুন্দর করে ছকের মাধ্যমে এখানে একদম বুঝে নেওয়ার চেষ্টা করব। তাহলে একদম প্রথমে আমরা যদি মেডুলা রিজিয়নটা ধরি, মেডুলা রিজিয়ন ইনাল রিজিয়ন, কিন্তু মনে রাখতে হবে ও মেডুলা রিজিয়ন হলেও ওটার অরিজিন কিন্তু একটোডার্মাল, হ্যাঁ,
একটোডার্মাল অরিজিন। এবার ওখান থেকে কি ধরনের হরমোন রিলিজ হয়? প্রোটিন ধর্মী হরমোন রিলিজ হয়, প্রোটিনিয়াস ইন নেচার। তাহলে যদি হরমোন প্রোটিনিয়াস ইন নেচার হয় তাহলে হরমোনটা কিসে সলিউবল হবে? না ওয়াটার সলিউবল হবে। ক্লিয়ার? তাহলে মেডুলার গল্প আমরা পড়ছি। এবার এই ওয়াটার সলিউবল হরমোনটাকে ইমার্জেন্সি হরমোন বলা হয়, যার আরেক নাম ক্যাটেকোলামাইন। ক্যাটেকোলামাইনের দুটো ভাগ, অ্যাড্রেনালিন, নর অ্যাড্রেনালিন। আমরা এই পর্যন্ত সকলেই জানি অ্যাড্রেনালিন নর অ্যাড্রেনালিনের নাম আমরা সকলেই শুনেছি। যে বিশেষ কোনো পরিস্থিতিতে, খুব এমার্জেন্সি সিচুয়েশনে তুমি রাস্তা দিয়ে হাঁটছো, হঠাৎ করে দেখা গেল যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বা কোনো একটা বাস ব্রেক ফেল করে তোমার দিকে দৌড়ে আসছে, তখন তুমিও কিন্তু দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে দৌড়বে। বা তুমি রাস্তা দিয়ে হাঁটছো, হঠাৎ সাপোজ কোনো কুকুর তোমাকে তাড়া করলো, হ্যাঁ হয় না এরকম নানা রকম ইনসিডেন্ট। তো এরকম কিছু অ্যাক্সিডেন্টাল কোনো একটা ব্যাপার স্যাপার, তুমি হাঁটছো অন্ধকার রাস্তা দিয়ে, ভয় পেয়েছো কোনো একটা কারণে, তুমি দৌড়ে ছুটে চলে গেলে, তাহলে ওই যে মুহূর্তটা, ওই যে দৌড়ানোর মুহূর্তটা, তুমি নর্মাল সিকোয়েন্স, নর্মাল স্বাভাবিক জীবনে হয়তো ওইভাবে অতটা জোরে তুমি দৌড়াও না, কিন্তু ওই দিন ওই পরিস্থিতিতে এমন একটা সিচুয়েশন তৈরি হলো যে তোমার বডি তোমার মধ্যে ওই এক্সেসিভ এনার্জিটা তৈরি করে দিল, যার ফলে তুমি খুব স্পিডে হয়তো ওই সময় দৌড়াতে পারলে, যেটা কিন্তু নর্মাল সময় কিন্তু তুমি করতে পারো না। এইবার আবার কিছু একটা কথা বলছি, ধরো আহ, একদম নতুন কোন একটা পরিবেশে গিয়েছো, কোন একটা বাড়িতে, সাপোজ রাত্রেবেলা কারেন্ট অফ হয়ে গেল, তুমি একদম খুব সজাগ হয়ে উঠবে, কি হলো কি হলো, কেন কারেন্ট অফ হয়ে গেল। খুব সেই সেই সময় দেখবে তুমি এতটাই ভয় পেয়ে গিয়েছো যে গায়ের লোম খাড়া হয়ে গিয়েছে, কান চোখ একদম সজাগ হয়ে গিয়েছে, কোথাও সামান্য একটা খুট করে আওয়াজ হলো, এই কিসের আওয়াজ হলো, মানে সামান্য কোনো শব্দ তোমার কানে সেদিন আসছে। তুমি নর্মালি যখন রিল্যাক্স ওয়েতে থাকো তখন তো আমরা এতটা এরকম অ্যালার্ট হয়ে থাকি না, তখন আমরা চুপচাপ রয়েছে, কোথায় কি আওয়াজ হচ্ছে না হচ্ছে আমার কোনো সমস্যা নেই, আমি অ্যালার্ট কন্ডিশনের একদমই নেই, রিল্যাক্সড অবস্থায় রয়েছে। কিন্তু এমার্জেন্সি সিচুয়েশনে পুরো ব্যাপারটাই কিন্তু বদলে যায়, যে আমি সেই মুহূর্তে কিন্তু প্রচন্ড অ্যালার্ট থাকবো, সামান্য কোনো শব্দ হলেও আমি সেটাকে শোনার চেষ্টা করব, কোথাও কিছু দেখতে পাচ্ছি কিনা সেটাও এরকম দেখার চেষ্টা করব। তাহলে এই যে ব্যাপারগুলো, আমার ব্রিদিং রেট বেড়ে যাবে, ভয় পেলে যা হয় দরদর করে ঘামে মানুষ, তো সোয়েটিং হবে সেই মুহূর্তে, তাহলে এই এই ধরনের সমস্যাগুলো হবে, তোমার বডি টেম্পারেচার রাইজ করে যাবে। তাহলে এক নম্বর কি, যখন তাহলে ওই মুহূর্ত গুলো কে তৈরি করে দিচ্ছে? না তোমার ভয় পাওয়ার ফলে, কোনো কারণে তুমি ভয় পেয়েছো কোনো জিনিসের ফলে, তোমার বডিতে দুটো হরমোন রিলিজ হয়ে গেল, অ্যাড্রেনালিন আর নন অ্যাড্রেনালিন, তারা কিন্তু এই কারবার গুলো ঘটাচ্ছে কি, অ্যালার্টনেস, তারপর হচ্ছে আহ, চোখের যে অভিনেত্র সেটা কিন্তু বিস্ফারিত হয়ে থাকবে, যে হ্যাঁ কোথায় কি হচ্ছে, কোথায় কি হচ্ছে, এই যে ব্যাপারটা, এইরকম ভয় পেলে মানুষ একদম এরকম করে। তাহলে এই পিউপিলারি ডায়ালেশন কিন্তু এই সময় হবে, সোয়েটিং তো আগেই বললাম, পাইলো ইরেকশন, তোমার লোম খারাপ হয়ে যাবে সারা শরীরের ভয়ের চোটে, হার্টবিট বেড়ে যাবে, হার্টবিট বাড়লেই রেসপিরেশনের রেট বাড়বে, তারপর ব্রেকডাউন অফ গ্লাইকোজেন, বডিতে যে ব্লাড সুগার সেও বেড়ে যাবে, ব্রেকডাউন অফ লিপিড অ্যান্ড প্রোটিন সেগুলোও কিন্তু ইনক্রিজ করতে থাকবে। তাহলে এটাই ছিল আমাদের ইমার্জেন্সি হরমোনের সমস্ত গল্প। এরপরে নেক্সট আমরা ঢুকছি জোনা গ্লোমেরুলোসাতে। তার মানে এইবার আমরা কোথায় যাচ্ছি, কর্টেক্স রিজিয়ান। তাহলে রিজিয়ানটার নাম কর্টেক্স, কিন্তু মনে রাখবে তার অরিজিন কিন্তু মেসোডার্মাল, এটা আমাদের কিন্তু খুব ভালো করে খেয়াল রাখার কথা। মেসোডার্মাল ইন অরিজিন, আচ্ছা কি হরমোন রিলিজ করলো, না স্টেরয়েড জাতীয় হরমোন রিলিজ করবে, যেগুলো আবার লিপিড সলিবল, আগেরটা কি ছিল প্রোটিন, তাই জন্য সে ওয়াটার সলিবল ছিল, এরা কিন্তু লিপিড সলিবল হরমোন রিলিজ করবে, একে আবার বলা হয় লাইফ সেভিং হরমোন। এবার কি কি সেই লাইফ সেভিং হরমোন, সেগুলো আমরা তিনটে স্টেজে পড়বো, জোনা গ্লোমেরুলোসা, জোনা ফ্যাসিকিউলেটা, জোনা রেটিকিউলারিস। এইবার সব থেকে বাইরের দিক থেকে যদি পড়ি তাহলে গ্লোমেরুলোসা। তাহলে গ্লোমেরুলোসা রিজিয়ানটা কি হরমোন রিলিজ করে, না মিনারেলো কর্টিকয়েড হরমোন রিলিজ করে। মেন হরমোনের নাম কি, না মিনারেলো কর্টিকয়েড হচ্ছে একটা গ্রুপ অফ হরমোন, তাদের মধ্যে মেন হরমোন যেটা রিলিজ করে সেটাকে আমি বলবো অ্যালডোস্টেরন। এইবার অ্যালডোস্টেরনের সিক্রেশনটা কন্ট্রোল করবে কে, র্যাস এবং এসিটিএইচ। ক্লিয়ার? এবার এর ফাংশন কিরকম, না অ্যালডোস্টেরন যে মুহূর্তে বডিতে বেড়ে যাবে, সে কি করবে, বা বেড়ে যাবে মানে বডিতে যখন কাজ করবে, সে কি করবে, ওয়াটার এবং ইলেকট্রোলাইট ব্যালেন্সকে রেগুলেট করবে আমার বডির অসমোলারিটি রেগুলেট করছে, এবং ব্লাডের প্রেশারকেও কিন্তু ও রেগুলেট করছে। এছাড়া আরো কি করছে, সোডিয়াম আয়ন এবং জল এইগুলোর অ্যাবজর্পশনের উপরে গুরুত্ব দিচ্ছে, কোথা থেকে, যে ইউরিনের মাধ্যমে যাতে অতিরিক্ত রকমের সোডিয়াম এবং জল বডি থেকে রিলিজ না হয়ে যায়, সেটার জন্য ওগুলোকে আবার অ্যাবজর্ব করে নিচ্ছে। এবং এর মাঝখানে আরো একটা সমস্যা, সেটা হচ্ছে সমস্যা না, আরো একটা কাজও করে, ও হচ্ছে পিও4 আর পটাশিয়াম আয়নকে কিন্তু বডি থেকে আবার রিলিজ করবে, এদের পরিমাণগুলো বডি থেকে কমাবে। এইবার চলে আসবো আমরা জোনা ফ্যাসিকিউলেটাতে।
আচ্ছা, জোনা ফ্যাসিকিউলেটা হচ্ছে মিডল লেয়ার, এর যে হরমোন রিলিজ করে সেটাকে আমরা বলবো গ্লুকোকর্টিকয়েড। এইবার গ্লুকোকর্টিকয়েড একটা গ্রুপ অফ হরমোন, তাদের মধ্যে মেইন হরমোন এর ক্ষেত্রে কি ছিল? কর্টিসল। কর্টিসল হচ্ছে এর মেইন হরমোন, যেটাকে আমরা লাইফ সেভিং হরমোন বলি। এইটা খুব ইম্পর্টেন্ট, আমি আস্তে আস্তে আরো ডিটেলসে আসার চেষ্টা করছি। এবার এর সিক্রেশনটাকে কে কন্ট্রোল করে? না, এসিটিএইচ কন্ট্রোল করে। এবার ঢুকবো যে কর্টিসলের ফাংশনে। এখন বর্তমান টাইমে মানুষজনের আরবান লাইফস্টাইল বা সেমি আরবান যাই বলি, হোয়াট এভার ইট ইজ, মানুষজনের খুব বড় একটা সমস্যা হচ্ছে স্ট্রেস এবং স্ট্রেস ম্যানেজমেন্ট। যারা পড়াশোনা করছে বা যারা বিভিন্ন রকম কাজে রয়েছে, প্রত্যেকটা মানুষ কেউই শান্তিতে নেই। শান্তি জিনিসটা এখন খুব বড় জিনিস। মানুষ চেষ্টা করলে এখন টাকা পেয়ে যাচ্ছে, টাকা অর্জন করা যাচ্ছে, টাকা উপার্জন করা যাচ্ছে, কিন্তু শান্তি পাওয়া যাচ্ছে না। যে কয়েক কোটি টাকা ইনকাম করছে তারও আজকে যেমন শান্তি নেই, যে কয়েকশো টাকা ইনকাম করছে তারও আজকে শান্তি নেই। কারোরই শান্তি নেই। প্রত্যেকে না, আমাদের একটা সমস্যা হচ্ছে আমার নিজের যে জিনিসটা রয়েছে সেটা বাদ দিয়ে আমার সবকিছু ভালো লাগে। ওর কাছে ওটা আছে, আমার কাছে তো ওটা নেই। ওর কাছে সেটা আছে, আমার কাছে তো সেটা নেই। নিজের এই সবগুলো করতে গিয়ে আমরা কিন্তু নিজের কি আছে সেটাকে ভুলে যাচ্ছি। সুতরাং খুশি থাকাটা কিন্তু একটা অন্য জিনিস, সেটাকে শিখতে হয়। সেটা না পারলে কিন্তু হ্যাপিনেস কোনোদিন আনা যায় না। হ্যাঁ, ডেফিনেটলি তোমার একটা আহ, খেয়ে পরে তো বাঁচতে হবে সামান্য কিছু একটা। তো একেবারে তো বিনা পয়সায় কোনো কিছু চলবে না, তাই জন্য তোমার লাইভলিহুডে মেনটেন করার জন্য একটা সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ মানি, টাকা প্রয়োজন। কিন্তু এটা নয় যে টাকা তোমাকে খুশি এনে দিতে পারে, এটা খুব ভুল ধারণা। এইবার তাহলে ফাংশনে আমরা দেখছি যে এই গ্লুকোকর্টিকয়েডের মধ্যে এই যে কর্টিসল হরমোনটা, সে কিন্তু আমাদের এই যে স্ট্রেস, আমরা যেহেতু প্রচন্ড রকম স্ট্রেস থাকি বিভিন্ন কারণে, এই স্ট্রেসটাকে ম্যানেজ করার জন্য কাজ করে। তাহলে বডিতে যে মুহূর্তে প্রচুর পরিমাণে স্ট্রেস বেড়ে যাবে সেই মুহূর্তে কর্টিসল হরমোনটা তোমার বডি রিলিজ করবে, করে তোমার স্ট্রেসটাকে কমানোর চেষ্টা করবে। এই পর্যন্ত শুনে খুব ভালো মনে হচ্ছে, বাহ বাহ, কি ভালো কি ভালো। মুশকিলটা হলো, এই কর্টিসল হরমোন যখন বডিতে রিলিজ হবে তখন সে আরো একটা কাজ করে, সে হচ্ছে তোমার ইমিউনিটিটাকে কমিয়ে দেয়। ফলত প্রচুর মানুষের ক্ষেত্রে আমি দেখেছি, প্রচুর স্টুডেন্টস এর ক্ষেত্রেও আমি দেখেছি, ঠিক পরীক্ষার আগে প্রচন্ড টেনশন করে, খাওয়া দাওয়া কমিয়ে দেয়। যারা একটু সিরিয়াস, হ্যাঁ, মানে যাদের বই গেল কি এলো না গেল, পরীক্ষার আগের দিন সিলেবাস জিজ্ঞেস করছে, সেই সেই ব্যাপারটাকে বাদ দিয়ে, তো টেনশন হয়, টেনশনের চোটে ঠিক ওই সময় হয়ে যায় শরীরটা খারাপ। এটা খুব সুন্দরভাবে কানেক্টেড, কিরকম না, তুমি ওই যে টেনশন বা স্ট্রেস, তার জন্য বডিতে প্রচুর পরিমাণে কর্টিসল হরমোন রিলিজ হয়েছে স্ট্রেসটাকে কন্ট্রোল করানোর জন্য। আর সেই কর্টিসল হরমোনটা কি করেছে? তোমার ইমিউনিটিকে সাপ্রেস করে দিয়েছে। কর্টিসলের একটা সাংঘাতিক কাজ হচ্ছে, অ্যাক্টস অ্যাজ আ ইমিউনো সাপ্রেসার। তোমার বডির যে স্বাভাবিক ইমিউনিটি রয়েছে সেটাকে কিন্তু সাপ্রেস করে দেবে, আর তার ফলশ্রুতিতে তোমার বডিতে ওই সময় নানা রকমের সমস্যা দেখা দেবে। তোমার বিভিন্ন অর্গানসের বিভিন্ন প্রবলেম হবে, খুব সহজেই তুমি কোনো রোগাক্রান্ত হয়ে পড়বে। সুতরাং মনে রাখার বিষয়, টেনশন করে কিছু অ্যাচিভ করা যায় না। মানে এটা জ্ঞানের কথা মনে হচ্ছে শুনে, কিন্তু নিজেরা টেনশন করেও দেখা গিয়েছে যে এন্ড অফ দা ডে কিছুই অ্যাচিভ হলো না টেনশনের মাধ্যমে। বরং আমার যেটুকু পারফর্ম করার ছিল টেনশনের চোটে, আমি সেটুকুও করতে পারলাম না। ভালো থাকা, এটা শেখাটা খুব গুরুত্বপূর্ণ, এবং এটার জন্য এই পুরো জিনিসটাই কিন্তু একসঙ্গে কানেক্টেড। আমরা যদি নিজেদের স্ট্রেস ম্যানেজমেন্ট না করতে পারি, আমরা যদি ভালো থাকতে না পারি, তাহলে কিন্তু নানা রকম সমস্যা আমাদের বডিতেও হতে থাকবে। বডি আর মাইন্ড কি সুন্দরভাবে একটা আরেকটার সঙ্গে কানেক্টেড, এই জায়গায় আমরা সেটা বুঝতে পারছি। আচ্ছা, এইবার যদি পুরোপুরি ফাংশনে আসতে চাই, তাহলে ফরমেশন অফ আরবিসি আমরা একটা দেখছি, অ্যান্টি স্ট্রেস হরমোন সেটা আমরা একটা কাজ দেখলাম, এবং এছাড়া আরো কিছু জিনিস আমরা দেখছি, সেটা হচ্ছে ব্লাড গ্লুকোজ লেভেলকেও ইনক্রিজ করে। এবার তুমি ভাবো, তুমি প্রচন্ড স্ট্রেস নিয়ে নিচ্ছ, টেনশনের চোটে মানুষের কত সমস্যা হয়, এটা কিন্তু আমরা আহ, বিভিন্ন যারা প্রফেশনাল লাইফে রয়েছে তাদের দেখলে বুঝতে পারি যে কি সাংঘাতিক সমস্যা হয়। কারণ এই টেনশন, স্ট্রেস, তার থেকে ব্লাড সুগার থেকে আরো প্রচুর ডিজিজ, তার থেকে চলে এসে গেল তোমার কিডনির ফেলিওর, লিভার ফেলিওর, মানে ইউ কান্ট ইমাজিন। তুমি সারা জীবনে যেটুকু পয়সা ইনকাম করবে, এই স্ট্রেসের চক্করে থাকলে সেই পুরো পয়সাটা একটা সময়ে গিয়ে আহ, কোনো একজন ডাক্তারবাবুকে দিয়ে তোমাকে
পৃথিবী থেকে বিদায় নিতে হবে। না তুমি খুশি থাকতে পারলে, না তুমি সেই পয়সাটুকু এনজয় করতে পারলে। সুতরাং পয়সার পেছনে ছোটার তুলনায় আমার মনে হয় শান্তির পেছনে ছোটো, যে যেটা করলে তুমি ভালো থাকছো। পয়সা কোনোদিন শান্তি এনে দিতে পারে না। এইবার তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে কি কি সমস্যা এই কর্টিসল হরমোন করে। এবার এই কর্টিসল হরমোনের আরো একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমরা এটাকে কিন্তু ভালো কাজেও ব্যবহার করতে পারি। কিরকম না, অর্গান ট্রান্সপ্লান্ট করা হচ্ছে, কোনো একজনের কিডনি আরেকজনের বডিতে নিয়ে যাওয়া হচ্ছে। এইবার ইউজুয়ালি এইসব ক্ষেত্রে কি হয় যে অর্গানটাকে অ্যাকসেপ্ট করে না নতুন বডি। তো সেক্ষেত্রে ওটাকে ও একটা বাইরের কিছু একটা ভাবে প্যাথোজেন হিসেবে ট্রিট করে, বা বডির পার্ট হিসেবে ট্রিট করে না। তাই জন্য ইমিউন যে অর্গানস গুলো, ইমিউনিটি, সে হচ্ছে ওই নতুন যে অর্গানটা তার এগেনস্টে অ্যাটাক করে বসে। ফলে গ্রাফট সাকসেসফুল হয় না, ট্রান্সপ্লান্টেশন সাকসেসফুল হয় না। সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই ইমিউনোসাপ্রেসারকে ইউজ করতে পারি। কিছুদিনের জন্য অন্তত ইমিউনিটিটাকে সাপ্রেস করে রাখলাম, অর্গানটা ট্রান্সপ্লান্টেড হয়ে গেল সাকসেসফুলি, দেন আবার ইমিউনিটিকে নর্মাল পজিশনে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। এই ধরনের কিছু। আমার ইনফ্লামেশন, অ্যালার্জি, প্রচন্ড রকমের অ্যালার্জির সমস্যা, সেই রকম ক্ষেত্রে কিন্তু আমরা এই ইমিউনোসাপ্রেসারকে ব্যবহার করতে পারি। অটো ইমিউন ডিসঅর্ডার, হ্যাঁ, যে তোমার বডির ইমিউনিটি তোমাকেই অ্যাটাক করে ফেলছে, তোমাকেই প্যাথোজেন ভাবছে, বা তোমার সেলকেই প্যাথোজেনিক সেল ভাবছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এদেরকে ব্যবহার করতে পারি। এরপরে চলে আসবো আমরা জোনার রেটিকুলারিস, যেটা হচ্ছে একদম ইনার লেয়ার। এ হচ্ছে দুটো হরমোন রিলিজ করে, বা সেক্স কর্টিকয়েড বলে আমরা একে চিনি। তো এ কি রিলিজ করে না, এ দুটো হরমোন কি রিলিজ করবে, মেলদের ক্ষেত্রে একটা হরমোন, ফিমেলদের ক্ষেত্রে, যেমন ফিমেলদের ক্ষেত্রে ইস্ট্রাডিওল আর মেলদের ক্ষেত্রে অ্যান্ড্রোজেন। এবার এই অ্যান্ড্রোজেন হচ্ছে আহ, যে সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স এক্সটার্নাল, যেমন হচ্ছে পিউবার্টির পরবর্তীকালে বডি হেয়ারস, পিউবিক হেয়ার, ফেসিয়াল হেয়ার, এই যে ব্যাপারগুলো, সেগুলোকে কিন্তু ও কন্ট্রোল করে। এরপর লাস্ট বাট নট দ্য লিস্ট আমরা দুটো ডিজিজের ব্যাপারে একটু জেনে নেবো, যেগুলো আমাদের জানাটা খুবই দরকার। যেমন হচ্ছে, যদি হাইপোসিক্রেশন হয়, যদি হাইপোসিক্রেশন হয়, তখন সেই জিনিসটাকে বলা হয় অ্যাডিসন্স ডিজিজ। কখন বলবো না, গ্লুকোকর্টিকয়েডেরও কম রিলিজ হয়েছে হাইপোসিক্রেশন, এবং মিনারেলোকর্টিকয়েডও প্রয়োজনের তুলনায় কমে গিয়েছে, তখন আমি কি বলবো, অ্যাডিসন্স ডিজিজ, দিস ইজ ডিউ টু দ্য হাইপোসিক্রেশন। আবার যখন হাইপার সিক্রেশন হবে, যখন প্রয়োজনের তুলনায় অতিরিক্ত রকমের সিক্রেশন হবে, তখন আমি কি বলবো, কুসিং সিনড্রোম। এক্ষেত্রে কি হবে না, গ্লুকোকর্টিকয়েডও বেশি রিলিজ হবে। তাহলে গ্লুকোকর্টিকয়েড যদি বেশি রিলিজ হয়, তাহলে কি বলবো, কুসিং সিনড্রোম। আর কনস ডিজিজ বলে একটা ডিজিজ আছে, সেটা হচ্ছে মিনারেলোকর্টিকয়েড যদি বেশি রিলিজ হয়, তাহলে আমরা কিন্তু বলবো কনস ডিজিজ। ক্লিয়ার? এইটাই ছিল আমাদের কিন্তু পুরো অ্যাড্রেনাল গ্ল্যান্ডের পুরো অংশটা কিন্তু আমরা এখানে একেবারে সুন্দরভাবে ছকের মাধ্যমে ক্লিয়ার করে নিলাম। তোমরা এখান থেকে কিন্তু সুন্দরভাবে স্ক্রিনশট তুলে নোটস বানাতে পারো। যেগুলো বলছি সেগুলোর পাশে টুকটুক করে লিখে নিলে নিজের নোটস তো নিজেরই তৈরি হয়ে গেল, আর এমনি স্ক্রিনশট তো তোমরা নিতেই পারো। নেক্সট ক্লাসে আমরা কিন্তু গোনাডাল যে হরমোনস গুলো আছে সেইগুলো নিয়ে কিন্তু আলোচনা করব। চ্যাপ্টারের একদম লাস্ট পর্যায়ে আমরা এসে পৌঁছেছি। এবার আমরা মূলত মেল এবং ফিমেল গোনাডাল হরমোন সেটা নিয়ে আলোচনা করব। দুটো অংশই, গোনাডাল হরমোন বললে আমরা দুটো পার্টই বুঝবো, দ্যাট ইজ মেল অ্যান্ড ফিমেল। এবার একদম প্রথমে মেল গোনাডাল হরমোন এবং ফিমেল গোনাডাল হরমোন পড়ার আগে আমরা ডেফিনেটলি পিটুইটারির গুরুত্ব বুঝে গিয়েছি, যে আমাদের গোটা বডির সমস্ত হরমোনাল কন্ট্রোলই কিন্তু পিটুইটারির মাধ্যমে হচ্ছে। এগেইন এখানেও গোনাডাল হরমোনের ক্ষেত্রেও সেই অ্যাগেইন অ্যান্টেরিয়র পিটুইটারি, এবং আমরা এটাও জানি অ্যান্টেরিয়র পিটুইটারি ইজ কমপ্লিটলি কন্ট্রোলড বাই আমাদের হাইপোথ্যালামাস। এবার যদি আমরা ফিমেল গোনাডাল হরমোনের জায়গাটা দেখতে যাই, তাহলে সেখানে আমরা দেখতে পাবো ফিমেল গোনাডাল হরমোন কিন্তু কমপ্লিটলি আমাদের জিএনআরএইচ মানে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, যেটা হাইপোথ্যালামাস থেকে রিলিজ হয়, তার দ্বারা কন্ট্রোল। সেটা মেলের ক্ষেত্রেও তাই। আমরা কিন্তু জানি মেল এবং ফিমেল দুটো হরমোনাল কন্ট্রোল কিন্তু পুরোপুরি হাইপোথ্যালামাস দ্বারা নিয়ন্ত্রিত। এইবার ডিটেলসে যাওয়া যাক। অ্যান্টেরিয়র পিটুইটারিকে কন্ট্রোল করছে হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাস থেকে রিলিজ হচ্ছে কে না জিএনআরএইচ। জিএনআরএইচ হরমোন রিলিজ হলো, সেই জিএনআরএইচ হরমোন সে ব্লাড ভেসেলস এর মাধ্যমে চলে এসছে অ্যান্টেরিয়র পিটুইটারিতে। অ্যান্টেরিয়র পিটুইটারিকে সে অ্যাক্টিভেট করবে, রাদার স্টিমুলেট করবে, মূলত দুটো হরমোন রিলিজ করানোর জন্য। কারা তারা?
একজনের নাম হচ্ছে এফএসএইচ আর একজনের নাম হচ্ছে এলএইচ। এই যে দুটো হরমোন, একজনের কাজ হচ্ছে ফলিকলকে স্টিমিউলেট করা, আরেকজন হচ্ছে লিউটিনাইজিং হরমোন। এইবার এই যে এফএসএইচ আর ফলিকলকে স্টিমুলেট করার কথা বলছি আমি, কিন্তু কারা সেই ফলিকল, কোথায় আছে? এটা যদি আমাদের ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান হয়, ইউটেরাস, সেখানে আমরা দুটো ওভারি পাবো। এই যে ওভারির মধ্যে কিন্তু প্রচুর ফলিকিউলার সেলস থাকে, যারা আফটার পিউবার্টি ইচ মান্থ একটা করে অ্যাক্টিভেট হবে, রাদার প্রলিফারেট হবে, ম্যাচিওর হবে এবং ওভিউলেশন হবে। ওভিউলেশনের মাধ্যমে এখান থেকে কি রিলিজ হবে না, একটা এগ সেল রিলিজ হবে। খুব ভালো করে টেকনিক্যালি বলতে গেলে এর নাম বলা উচিত আনফার্টিলাইজড সেকেন্ডারি উসাইড। সেই আনফার্টিলাইজড সেকেন্ডারি উসাইড ওখান থেকে রিলিজ হয়ে ইউটেরাসে আসলো। ইফ দেয়ার ইজ নো ফার্টিলাইজেশন, তাহলে কিছুদিন সে ওখানে থাকবে, 5 থেকে 10 দিন সময়ের মধ্যে আমাদের কিন্তু ব্লিডিং ফেজ শুরু হবে, যখন কিন্তু ওই আনফার্টিলাইজড সেকেন্ডারি উসাইড ইউটেরাস থেকে রিলিজ হয়ে চলে যাবে। অ্যান্ড ইফ দেয়ার ইজ ফার্টিলাইজেশন, মানে ইউটেরাসে যদি স্পার্ম আসে, তাহলে ইন দ্য প্রেজেন্স অফ স্পার্ম কিন্তু এতদূর পর্যন্ত চলে আসবে। ঠিক এই রকম একটা পজিশনে এগ সেল বা আনফার্টিলাইজড সেকেন্ডারি উসাইডের সাথে স্পার্মের ফার্টিলাইজেশন হবে, জাইগোট ফর্ম করবে এবং মরুলা, ব্রাস্টুলা, গ্রাস্টুলা যা যা কিছু হয় সেই সব কিছু হবে, হয়ে এইরকম একটা জায়গায় এসে ইমপ্ল্যান্টেশন হবে। এন্ড তারপরে যেরকম ভাবে বেবি বার্থের প্রসিডিওর হয়, ফিটাল ডেভেলপমেন্ট যে যে প্রসিডিওরের মাধ্যমে হয়, সেই সব কিছুই হবে ফিটাল ডেভেলপমেন্টের জন্য যা যা হয়। আমরা কিন্তু এখানে দেখব যে কোন হরমোনাল রেগুলেশনের মাধ্যমে একটা ওভারি থেকে সেকেন্ডারি উসাইড ম্যাচিওর হচ্ছে, প্রলিফারেট করছে এবং ওভিউলেট হচ্ছে। সেই প্রসিডিওরটা আমরা মূলত এখানে দেখব এবং হরমোনাল কন্ট্রোলগুলোকে আমরা এখানে বোঝার চেষ্টা করব। তাহলে প্রথমেই বুঝতে পারলাম যে অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে এই যে এফএসএইচ হরমোনটা রিলিজ হচ্ছে, সে আর কিছু না, সে কি করছে, ওভারির যে ফলিকিউলার সেল তাকে স্টিমুলেট করবে। কিসের জন্য না, একটা প্রপার আনফার্টিলাইজ সেকেন্ডারি উসাইড বা এগ সেল, সেটাকে বা এগকে রিলিজ করানোর জন্য। তাহলে এটা গেল এফএসএইচ। এরপরে আমরা দেখব এলএইচ এর কাজ। এলএইচ কি করে, এফএসএইচ যেমন ফলিকিউলকে আস্তে আস্তে স্টিমিউলেট করাবে, এফএসএইচ যেমন ফলিকিউলকে আস্তে আস্তে ম্যাচিওর করার দিকে নিয়ে যাবে, তেমন এলএইচ কি করবে, এলএইচ ফাইনালি একটা ম্যাচিওর ফলিকলকে ওভিউলেশনের মাধ্যমে রিলিজ করাবে বা ওভিউলেশন করতে সাহায্য করবে। যে একটা এগ সেল, সে ম্যাচিওর হয়েছে কিন্তু সে তো ওভারির মধ্যেই রয়েছে, তাহলে ওভারি থেকে তাকে বেরোতে সাহায্য করবে, দ্যাট ইজ কল ওভিউলেশন, সেটা করবে এলএইচ। এবার এখানে দেখা যাক কিরকম ভাবে এই কাজগুলো হচ্ছে। তাহলে একদম প্রথমে বললাম এফএসএইচ এর কথা, যে ফলিকলকে সে স্টিমুলেট করছে, পাশেই আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাতে সে ফলিকলকে গিয়ে স্টিমুলেট করছে। এইবার এর যদি আমি একটা ক্রস সেকশন কাটি, একটা পুরো প্রপার যদি একটা ক্রস সেকশন নিই, তাহলে দেখতে পাবো যে ওভারির মধ্যে এই রকম ছোট 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 কিছু ফলিকিউলার সেল, যারা প্রত্যেকে ম্যাচিউরিং ফেজে রয়েছে, একটা একটা করে ম্যাচিওর করবে, ম্যাচিওর হবে, তারা কিন্তু পরপর পরপর রয়েছে। এখানে আমরা এই যে ছবিটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু ওই একটা ওভারির একটা ক্রস সেকশন, এবং এর মধ্যে এই যে ফলিকিউলার ফেজ গুলো দেখতে পাচ্ছি, এরা সবাই ম্যাচিউরিং দশায় রয়েছে, এক 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 করে ম্যাচিওর করছে। একদম প্রথমে যখন এইরকম ইম্যাচিওর কন্ডিশনে ছিল, তখন ধরো এফএসএইচ ওকে এসে স্টিমুলেট করছে, এফএসএইচ স্টিমুলেট করছে বলে ও কিন্তু অ্যাক্টিভেটেড হচ্ছে এবং আস্তে আস্তে ম্যাচিওর করতে শুরু করলো, আস্তে আস্তে বড় হচ্ছে, আস্তে আস্তে বড় হচ্ছে, ফাইনালি গ্রাফিয়াল ফলিকুল তৈরি করলো এবং এরপরে এখান থেকে রাপচার করেও কিন্তু বাইরে বেরিয়ে চলে আসবে। এই যে এর ভেতরে এই যে জিনিসটা, এটা হচ্ছে আনফার্টিলাইজ সেকেন্ডারি উসাইড, এই ওভিউলেশনের মাধ্যমে এখান থেকে রাপচার করে বেরিয়ে চলে আসবে, এই যে বেরিয়ে চলে এসছে। এবং এই বেরিয়ে আসার জন্য, রাপচার করে ওভিউলেশনের মাধ্যমে বেরিয়ে আসার এই যে কাজটা, এটা করতে হেল্প করলো কে না, আমার এলএইচ হরমোন। এই যে
এলএইচ হরমোন কিন্তু চলে এসেছে। তাহলে প্রথমে কি এফএসএইচ কাজ করছিল, এফএসএইচ ওকে স্টিমুলেট করাচ্ছিল, স্টিমুলেশন হলো, ম্যাচিওর কন্ডিশনে চলে এসছে, ওভুলেট করার মতো পজিশনে চলে এসছে, ঠিক সেই রকম সময়ে গিয়ে কি হচ্ছে না এলএইচ হরমোনটা রিলিজ হচ্ছে, যে কি করছে ওকে এখান থেকে ওভুলেট করালো। তাহলে এই সময়টাকে বলা হয় এলএইচ সার্জ। আমরা যদি এই পুরো ফেজটাকে একটা 1 মান্থ সাইকেল হিসেবে ভাবি, তাহলে মনে রাখবো যে ম্যাচুরেশনের 15th ডেতে আমার গ্রাফিয়ান ফলিকল সে কিন্তু প্রপারলি ম্যাচিওর হয়ে গেছে, ওভুলেশনের জন্য একদম প্রিপেয়ার্ড, এবং সেই 15তম দিনে 15th ডেতে হঠাৎ করে প্রচুর পরিমাণে এলএইচ হরমোন রিলিজ হয়, এবং তার ফলে কিন্তু এই ওভুলেশনটা হচ্ছে। তাহলে এইবার দেখা যাক যে ঠিক 15তম দিনেই কেন এলএইচ হরমোন রিলিজ হচ্ছে। তাহলে দেখো এখানে এফএসএইচ হরমোন কাজ করছে, এরা আস্তে আস্তে ম্যাচিওর হচ্ছে, হয়ে যে মুহূর্তে এইরকম একটা গ্রাফিয়ান ফলিকল তৈরি করে ফেলছে, ঠিক সেই রকম সময়ে একটা ঘটনা ঘটছে। ম্যাচুরেশনের ইনিশিয়াল ফেজগুলোতে আমরা দেখব যখন এফএসএইচ ইনিশিয়ালি গ্রাফিয়ান ফলিকলের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের ফলিকলগুলোকে স্টিমুলেট করছে, তখন ফলিকলরা বা ফলিকলগুলো স্বল্প মাত্রায় ইস্ট্রোজেন হরমোন রিলিজ করবে। এইবার স্বল্প মাত্রায় ইস্ট্রোজেন হরমোন রিলিজ করার ফলে সেই হরমোনটা কি করবে, সে কিন্তু আমাদের অ্যান্টেরিয়ার পিটুইটারিকে বেশি মাত্রায় এলএইচ হরমোন যাতে না রিলিজ করে তার জন্য সিগন্যাল পাঠাবে। তাহলে এটা ওয়ান টাইপ অফ ইনহিবিশন। ইনিশিয়াল 0 থেকে 10 to 12 days পর্যন্ত যে সময়টা, এই সময় কিন্তু ইস্ট্রোজেন হরমোন যেহেতু সেটা কম পরিমাণে রিলিজ হচ্ছে, সে এলএইচ হরমোন রিলিজ করার জন্য অ্যান্টেরিয়ার পিটুইটারিকে খানিকটা পরিমাণে ইনহিবিট করছে। আবার ঠিক ঘটনাটা বদলে যাবে যখন ওই 10 days এর পরবর্তী সময়, 10 দিনের পর, 11, 12, 13, 14 এই সময়ে কি হবে, যেহেতু তখন গ্রাফিয়ান ফলিকল পুরোপুরি ম্যাচিওর, একটা পুরোপুরি ম্যাচিওর গ্রাফিয়ান ফলিকল আগের তুলনায় এবার অনেকটা বেশি পরিমাণে ইস্ট্রোজেন রিলিজ করবে। এবারে ইনক্রিজড ইস্ট্রোজেনের যে পরিমাণটা এবার বেড়ে গেল, সেই ইনক্রিজড ইস্ট্রোজেনের অ্যামাউন্ট সে কি করবে, এবারে কিন্তু অ্যান্টেরিয়ার পিটুইটারিকে আরো বেশি পরিমাণে এলএইচ হরমোন রিলিজ করার জন্য স্টিমুলেট করবে। এর আগে কিন্তু তার উল্টো ঘটনা ঘটছিল, যেহেতু ইস্ট্রোজেন হরমোনের পরিমাণটা কম ছিল, এবার ইস্ট্রোজেন হরমোনের পরিমাণও বেশি হয়ে গিয়েছে, এবং সে কি করছে, সে কিন্তু গিয়ে অ্যান্টেরিয়ার পিটুইটারিকে বলছে আরো বেশি পরিমাণে এলএইচ রিলিজ করার জন্য, এবং তার ফলে যখন ফাইনালি হিউজ অ্যামাউন্টের একটা এলএইচ হরমোন রিলিজ হচ্ছে, সেটাকে আমরা বলছি এলএইচ সার্জ, যেটা ঠিক একদম ম্যাচিওর গ্রাফিয়ান ফলিকল যখন হয়ে যাবে তখনই সেই ঘটনাটা ঘটবে, এবং মূলত ওটা 15তম দিনে দেখা যায় যদি আমি পুরো সাইকেলটা ভাবি, এবং তার প্রভাবেই কিন্তু আমাদের এখানে ওভিউলেশনটা হবে ডিউ টু দ্য এলএইচ সার্জ। এলএইচ সার্জ হয়ে গেল, ওভিউলেশন হয়ে গেল, তারপরে গ্রাফিয়ান ফলিকল থেকে আনফার্টিলাইজ সেকেন্ডারি ওসাইট যখন বেরিয়ে চলে গেল, তার পরবর্তীকালে যে অংশটুকু পড়ে রইল ওখানে, সেটাকে আমরা বলছি কর্পাস লিউটিয়াম। এইবার এই যে কর্পাস লিউটিয়াম রিমেইনিং পার্ট, সে কিন্তু আরো 3টে হরমোন রিলিজ করে, লাইক ইনহিবিন, প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন। এরা এর পরবর্তী ফেজগুলোর জন্য হেল্প করছে। কিরকম কিরকম ব্যাপার, আরো একটা মজার বিষয় যেটা হচ্ছে ডিউরিং প্রেগনেন্সি এই কর্পাস লিউটিয়াম কিন্তু ওই যতদিন প্রেগনেন্সি পিরিয়ডটা চলছে ততদিন পর্যন্ত এক্সিস্ট করবে এবং এই হরমোনগুলোকে রিলিজ করতে থাকবে, যা পরবর্তী মেনস্ট্রুয়াল সাইকেলটাকে কিছুদিনের জন্য কিন্তু স্ট্যাগন্যান্ট করে দেবে, পজ করে দেবে। তাই জন্যে ডিউরিং প্রেগনেন্সি কিন্তু নেক্সট মেনস্ট্রুয়াল সাইকেল স্টার্ট হবে না। এইবার যদি আমরা এখানে গ্রাফের মাধ্যমে একটু এই জিনিসটা বুঝে নেওয়ার চেষ্টা করি, তাহলে দেখব যে পিটুইটারি হরমোন থেকে মূলত মানে পিটুইটারি গ্ল্যান্ড থেকে দুরকম হরমোন বেরোচ্ছে, এফএসএইচ, এলএইচ। ওভারি থেকে দুরকম হরমোন পাচ্ছি আমরা, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন। এবং সেই সিচুয়েশনে ডে অনুযায়ী কিরকম ভাবে ফলিকেল স্টিমুলেট হচ্ছে ধীরে ধীরে, সেই জিনিসটাও কিন্তু আমরা ওখান থেকে পেয়ে যাচ্ছি। নট অনলি দ্যাট, তার সঙ্গে পাচ্ছি এই জিনিসটা, এটাকে কি বলে, এটা হচ্ছে এই যে ইউটেরাসের ইনার লাইনিং, সেটাও কিন্তু ওই পুরো সাইকেলটাতে
সময়ের সঙ্গে সঙ্গে আস্তে আস্তে প্রলিফারেট হয়। সেই প্রলিফারেট হওয়ার একমাত্র কারণ প্রতিবার ইউটেরাস সে ভাবছে যে যদি কোনো প্রবাবল ফার্টিলাইজেশন হয়, মানে ফার্টিলাইজেশনের যদি প্রবাবিলিটি থাকে, তাহলে সেই ফার্টিলাইজেশনের পরবর্তীকালে যে জাইগোটটা সে যেন প্রপারলি ইমপ্ল্যান্টেড হতে পারে। তাহলে ফার্টিলাইজেশন হবে কিনা ও জানে না, ও যদি ভাবছে যে যদি ফার্টিলাইজেশন হয় তাহলে ফার্টিলাইজেশনের পরবর্তীকালে জাইগোটটা যেন প্রপারলি ইমপ্ল্যান্টেড হতে পারে, তাই জন্য জাইগোটের জন্য বা জাইগোটের ইমপ্ল্যান্টেশনের জন্য একটা সুইটেবল বেড প্রিপেয়ার করছে, যেটা প্রচুর পরিমাণে মাসলস, প্রচুর পরিমাণে টিস্যু, প্রচুর পরিমাণে ব্লাড ভেসেলস দিয়ে ইউটেরাসের ওয়ালটাকে ভরিয়ে ফেলছে। কিন্তু ডেফিনেটলি তো ইচ মান্থে তো ফার্টিলাইজেশন হয় না, সেটা তো সম্ভব নয়। সুতরাং যদি দেখা যায় যে ফার্টিলাইজেশন হলো না, তখন কিন্তু আফটার দ্য সাইকেল, মানে সাইকেল যখন পুরোটা কমপ্লিট হয়ে গেল, সেই সময় কি করবে, এই ইন্টারনাল ওয়ালটাকে কিন্তু ইউটেরাস আবার পুরো একদম ক্লিফট করে ওখান থেকে, হ্যাঁ, স্ট্রিপ টপ এন্ডোমেট্রিয়াম সেটা কিন্তু ব্লাডের সাথে সাথে রিলিজ করে দেয়, যেটাকে আমরা বলি ব্লিডিং ফেজ, যেটা 3 থেকে 4 দিন এইরকম একটা টাইম অনুযায়ী চলে। এবং এর সাথে আরো একটা জিনিস রিলিজ হয়ে যায়, সেটা হচ্ছে আনফার্টিলাইজ সেকেন্ডারি উসাইট। আর যদি ফার্টিলাইজেশন হয়ে যায়, ফার্টিলাইজেশন হয়ে গেলে তো কোনো সমস্যাই নেই, তাহলে ইমপ্ল্যান্টেড হবে, এটা কিন্তু প্রেগন্যান্সির দিকে এগিয়ে যাবে এবং ফাইনালি ফিটাস তৈরি হচ্ছে। আহ, উল্টো দিকে দেখছি যে আনফার্টিলাইজ সেকেন্ডারি উসাইটও কিন্তু সে ফিটাসে পরিণত হয়ে গেল স্পার্মের সাথে বাইন্ড করে এবং ফার্টিলাইজেশনের পরে। তো সেটা একটা অন্য ফেজ, এখানে কিন্তু সেই ঘটনাটা ঘটছে না। এইবার তাহলে এই দুটোকে একটু মিলিয়ে নেওয়া যাক। এখানে আমরা দেখছি যে প্রথমে এফএসএইচ এর এইরকম লেভেলটা রয়েছে কোন সময়, 1 2 3 4 5, এটা হচ্ছে 15 দিন। 15 দিনের এই সময়টা ভালো করে আমরা যদি খেয়াল করি তাহলে দেখবো যে 15তম দিনে ওভিউলেশন হয়েছে, ঠিক এই সময় রয়েছে এলএইচ। আর এলএইচ দেখার সময় এইখানে ইস্ট্রোজেনের দিকে একটু আমরা তাকাবো, তাহলে এই যে প্রচুর পরিমাণে এলএইচ রিলিজ হচ্ছে, কে রিলিজ করাচ্ছে, এই যে ইস্ট্রোজেন প্রচুর পরিমাণে রিলিজ হচ্ছিল, সেই ইস্ট্রোজেন গুলো গিয়ে অ্যান্টেরিয়র পিটুইটারিকে স্টিমুলেট করিয়ে প্রচুর পরিমাণে এলএইচ হরমোনকে রিলিজ করিয়েছে। এবং সেই এলএইচ এর ফলশ্রুতিতে, আচ্ছা, ইস্ট্রোজেন এই সময় এত বেশি কেন, কারণ সময়ের সঙ্গে সঙ্গে দেখছি এফএসএইচ ও প্রচুর পরিমাণে রিলিজ হচ্ছে। তাহলে ফলিকলকে যত স্টিমুলেট করাচ্ছে এফএসএইচ, স্টিমুলেটেড ফলিকল তত পরিমাণে ইস্ট্রোজেন রিলিজ করছে। আর সেই স্টিমুলেটেড ফলিকল থেকে রিলিজ হওয়া ইস্ট্রোজেন অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে এলএইচ রিলিজ করাচ্ছে। বোঝা গেল? এবং তার ফলে আমি দেখছি এখানে ওভিউলেশনটা হয়ে গেল। আফটার ওভিউলেশন কর্পাস লিউটিয়াম তৈরি হলো এবং সেই কর্পাস লিউটিয়াম থেকে এই প্রজেস্টেরন হরমোনটা রিলিজ হয়। এই জন্য এতক্ষণ দেখছিলাম প্রজেস্টেরন হরমোনের কোনো খোঁজ নেই, কিন্তু এই জায়গা থেকে আমরা দেখছি, এরপর থেকে যা দেখছি এই সময় কিন্তু কর্পাস লিউটিয়াম সে কিন্তু প্রজেস্টেরন হরমোন রিলিজ করছে। পরবর্তীকালে কর্পাস লিউটিয়ামটা একটা সময় ডিজেনারেটেড হতে থাকবে এবং প্রজেস্টেরন হরমোনও কমে যেতে থাকবে। এবং তার প্রভাবে ফাইনালি যখন কর্পাস লিউটিয়ামও রইলো না, ওদিক থেকে আমার ইস্ট্রোজেন হরমোনও নেই, ঠিক সেই সময় কিন্তু ফাইনালি ব্লিডিং ফেজটা স্টার্ট হয়ে যাবে, যখন ইন্টারনাল ওয়াল অফ দ্য ইউটেরাস কমপ্লিটলি ক্লিফট হয়ে যাবে এবং ব্লিডিং এর মাধ্যমে সেটা, মেনস্ট্রুয়েশনের মাধ্যমে সেটা রিলিজ হয়ে বাইরে বেরিয়ে চলে আসবে। এরপরে যদি আমরা মেল রিপ্রোডাক্টিভ অর্গানে দেখি, সেখানেও কিন্তু একই রকম ঘটনা আমরা দেখব। মূলত সেই একই হরমোন, দ্যাট ইজ দ্য এফএসএইচ অ্যান্ড এলএইচ, এই দুটো হরমোনই কিন্তু সেই পিটুইটারি থেকে রিলিজ হবে এবং তাদেরকে রিলিজ করার পেছনেও সেই একই লোক দায়ী। যেটা কে না, যেটা হচ্ছে আমাদের কিন্তু সেই জিএনআরএইচ হরমোন। সেই জিএনআরএইচ হরমোন এখানেও অ্যাক্টিভেটেড হবে এবং জিএনআরএইচ হরমোনের প্রভাবে এফএসএইচ এলএইচ রিলিজ হলো, যারা কিন্তু মেল রিপ্রোডাক্টিভ অর্গানের ক্ষেত্রে মেল প্রোনিউক্লিয়াই তৈরি করার যে প্রসিডিওর গুলো সেগুলোকে তারা কিন্তু করতে থাকবে। এবার এখানে প্রথমে রিপ্রোডাক্টিভ অর্গানটা আমরা যখন দেখছি, তাহলে এখানে আমরা স্ক্রোটামের মধ্যে দুটো শুক্রাশয় পাচ্ছি, শুক্রাশয়ের মধ্যে পুরো ঘটনাটা ঘটছে। এবার এই যে টেস্টিস, তার মধ্যে রয়েছে একটা টিবিউলের মতো স্ট্রাকচার। কিরকম যদি আমি দেখানোর চেষ্টা করি, এই যে উম, এটা হচ্ছে টিবিউলস গুলো। এবার এই যে টিবিউলস এর মধ্যে, এই টিবিউলস গুলোর নাম হচ্ছে সেমিনিফেরাস টিবিউলস। এই টিবিউলস এর মধ্যে, মানে এই টিবিউলস এর ভিতরেই কিন্তু স্পারমাটোজেনেসিস এর প্রসিডিওরটা কমপ্লিট হয়। এবার সেটা কি রকম, যদি আমি একটা টিবিউলস কে ওখান থেকে বের করে এনে তার একটা ক্রস সেকশন করি, তাহলে এই রকম যদি গোটা টিবিউলসটা হয়, তার শুধু এইটুকুনি জায়গা আমি দেখাচ্ছি। এবার এখানে আমরা কি কি দেখতে পাচ্ছি,
যে টিবিউলস এর ওয়াল ধরে ধরে অনেক স্পারমাটোগোনিয়াল সেল রয়েছে। এই সেলগুলো পরবর্তীকালে প্রলিফারেট হয়ে তারা স্পার্মে পরিণত হবে। মাঝখানে একটা বড় সেল দেখতে পাচ্ছি যাকে আমরা বলছি কি না, সার্টেলি সেল। সে মাঝখানে বসে রয়েছে। স্পারমাটোগোনিয়াল সেলকে স্পার্মে পরিণত করার এই যে পদ্ধতি তাকে বলা হয় স্পারমাটোজেনেসিস। স্পারমাটোজেনেসিস করার ক্ষেত্রে খুব উল্লেখযোগ্য ভূমিকা থাকে কিন্তু এই সার্টলি সেলের। এবার এখানে হরমোনাল কন্ট্রোল গুলো আমরা দেখব। তাহলে এফএসএইচ হরমোন ফলিকলকে স্টিমুলেট করবে, এক্ষেত্রে ফলিকলকে এই স্পারমাটোগোনিয়াল সেলস গুলো সেমিনিফেরাস টিবিউলস এর ভেতরে স্পারমাটোগোনিয়াল সেলকে এফএসএইচ হরমোন তাহলে ওখান থেকে আসবে এসে স্টিমুলেট করছে। খুব ভালো কথা, তার ফলে স্পারমাটোজেনেসিস হচ্ছে। উল্টো দিকে এলএইচ হরমোনও রিলিজ হচ্ছে। সে কি করছে, এই যে সেমিনিফেরাস টিবিউলস এর বাইরে এক ধরনের সেল থাকে যাকে আমরা বলি লেডিক সেল। এই লেডিক সেল একটা হরমোন রিলিজ করে টেস্টোস্টেরন, যেটাকে আমরা মেল হরমোন বলে পরিচিত। এইবার এই যে টেস্টোস্টেরন সে কি করবে, সে কিন্তু সমস্ত রকম সেকেন্ডারি মেল সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স এর জন্য দায়ী। নট অনলি দ্যাট, এ কি করবে, এও কিন্তু পক্ষান্তরে ওই যে স্পারমাটোজেনেসিসের পদ্ধতি তাতে কিন্তু ও আরো সেটাকে হেল্প করবে। তাহলে স্পারমাটোজেনেসিস করতে দুজনে হেল্প করছে, এফএসএইচ ওদিকে লেডিক সেল থেকে রিলিজ হওয়া টেস্টোস্টেরন। এমতো অবস্থায় সার্টলি সেল সেও কিন্তু অ্যাক্টিভেটেড হবে। সার্টলি সেল যখন অ্যাক্টিভেটেড হলো, সে এখান থেকে কি রিলিজ করছে, তাহলে কি হচ্ছে না, লেডিক সেল থেকে প্রচুর পরিমাণে টেস্টোস্টেরন চলে আসছে, সেই টেস্টোস্টেরনের চড়ে সার্টলি সেল অ্যাক্টিভেটেড হয়ে গেছে। সে কি করছে, সে এবার স্পার্ম ম্যাচুরেশন ফ্যাক্টরটাকে রিলিজ করছে, যেটা কিন্তু ওই স্পারমাটোজেনেসিসকে করতে হেল্প করছে। এবার এই যে স্পার্ম ম্যাচুরেশন ফ্যাক্টর আর তার সঙ্গে অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন, এই দুজনকে সার্টলি সেল রিলিজ করলো, তার ফলে স্পারমাটোজেনেসিস শুরু করে হচ্ছে, যার মাধ্যমে স্পারমাটোগোনিয়াল সেলগুলো আস্তে 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 ম্যাচিওর হতে 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 পুরোপুরি স্পার্মে পরিণত হয়ে যাচ্ছে। এবার মনে রাখতে হবে এটার একটা ফিডব্যাক কন্ট্রোল আমাদের পড়তে হবে, যে এটা ইনিশিয়েট হচ্ছে, পুরো জিনিসটা বাড়ছে, স্পারমাটোজেনেসিস প্রচুর পরিমাণে হচ্ছে, কিন্তু তার তো একটা ফিডব্যাক থাকবে, একটা কন্ট্রোল থাকবে, যাতে সেটাকে আবার কমানো যেতে পারে, যাতে সেটাকে আবার রেগুলেট করা যেতে পারে। সেই কাজটা এবার কিরকম ভাবে হচ্ছে দেখবো। যখন সাফিসিয়েন্ট অ্যামাউন্টে স্পার্ম তৈরি হয়ে গেল, স্পারমাটোজেনেসিস সাফিসিয়েন্ট অ্যামাউন্টে হয়ে গেছে, তখন তো সেটাকে রেগুলেট করতে হবে। কিরকম ভাবে সেটা হচ্ছে না, তখন দেখবো এই যে টেস্টোস্টেরন রিলিজ হচ্ছিল, সেই টেস্টোস্টেরন কিন্তু অ্যান্টেরিয়র পিটুইটারিকে গিয়ে ইনহিবিট বা নেগেটিভ ফিডব্যাক দিচ্ছে। উল্টো দিকে এই যে সার্টলি সেল, সে এবার একটা নতুন হরমোন রিলিজ করলো যার নাম হচ্ছে ইনহিবিন। সেও আবার গিয়ে কিন্তু অ্যান্টেরিয়র পিটুইটারিকে গিয়ে ইনহিবিট করছে, এবং তার সাথে এরা হাইপোথ্যালামাসকেও কিন্তু ইনহিবিট করে। জিএনআরএইচ রিলিজ না করার জন্য ওরা বলে যে তোমরা জিএনআরএইচ আর রিলিজ করো না, আহ, যতটা স্পারমাটোজেনেসিস হওয়ার ছিল হয়ে গিয়েছে। তাহলে দু জায়গাতেই ফিডব্যাক করছে, হাইপোথ্যালামাস অ্যান্টেরিয়র পিটুইটারি, এবং এদের ফিডব্যাকের চোটে অ্যান্টেরিয়র পিটুইটারি এইবার এলএইচ আর এফএসএইচ হরমোন রিলিজ করা বন্ধ করে দেবে। তার ফলে কি হয়ে যাবে, স্পারমাটোজেনেসিসের পদ্ধতি কিন্তু এইবার আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। তাহলে এটাই ছিল আমাদের এই পুরো প্রসিডিওর, যার মাধ্যমে গোনাডাল হরমোনগুলোর যে রেগুলেশন এবং তাদের কি কাজ, কিভাবে কাজ করছে সেগুলো আমরা বুঝছি। এটাকে আরো ডিটেলসে আমরা পড়বো ক্লাস 12 এর, যখন মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম এবং ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের যে চ্যাপ্টার, সেখানে আমরা কিন্তু এটাকে আরো ভালোভাবে বুঝবো। এখানে আমরা মূলত বুঝলাম শুধু হরমোনগুলোর দিকে তাকিয়ে। তাহলে আমাদের সমস্ত গ্ল্যান্ড কভার হয়ে গেল, প্রত্যেকটা আমরা ধরে ধরে কভার করেছি। আমাদের কিন্তু এই চ্যাপ্টারের কেমিক্যাল কোঅর্ডিনেশন চ্যাপ্টারের ইচ অ্যান্ড এভরি গ্ল্যান্ড, যেগুলো খুব ইম্পর্টেন্ট, যেগুলো থেকে প্রশ্ন আসে, তার জিস্ট এবং কিরকম কিরকম ছবি আমরা আঁকবো, সেগুলোও কিন্তু এর সাথে সাথে একদম নোটসের আকারে করা রইলো।